আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান আজকে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিতে আসছি, যেহেতু তোমাদের 2 দিন পরে পরীক্ষা। তো অ্যাকাউন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এটার মধ্যে তোমাদের সমস্যা ফেস করতে পারো। এই জন্য হচ্ছে আমরা ডিপ্লোমা লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের মেগা ক্লাস নিয়ে আসছি আর কি। তো আমাদের আজকের বিষয় একবার বলছি অলরেডি, অ্যাকাউন্টিং। আমি আসছি তোমাদের সাথে, অলরেডি বলছি, জাহিদ হাসান আছে এখানে, ডুয়েট সিএসসি ফোর্থ ইয়ার। তো আশা করি তোমাদের সাথে আজকে ভালো একটা ক্লাস হবে। তো তোমাদের যেহেতু পরীক্ষা আজকে, যাতে খুব ভালো করে করতে পারো সেই জন্য আমরা মোটামুটি 30 মার্কের একটা মানে শিওর যাতে করতে পারো এটার একটা ভালো ওভারভিউ পাবা, আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, আর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব, যেগুলোর মধ্যে হচ্ছে সাধারণত স্টুডেন্টদের সমস্যা ফেস করতে হয় আর কি, ওগুলো নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের আলোচনার টপিক মূলত হচ্ছে জাবেদা এবং চূড়ান্ত হিসাব। এই দুইটার উপরে আমি মূলত বিস্তারিত আলোচনা করব, আর বাকি এর পাশাপাশি নকদান, তারপর আমাদের যেগুলো আছে রাওয়ামিল, খতিয়ান, এগুলো নিয়েও একটু আলোচনা করব। তো কে কোথা থেকে বলছো চাইলে বলতে পারো একটু, আর সব কিছু ঠিকঠাক আছে কিনা ওটা নিয়েও কথা বলতে পারো। সাপায়াত বলতেছো চূড়ান্ত হিসাব বুঝিয়ে, হ্যাঁ চূড়ান্ত হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমার সমস্যা কয়েকটা সমাধান করে দেবো, প্লাস যত ধরনের সমস্যা আসতে পারে সবগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলো, তাহলে আমি শুরু করতেছি। তোমরা সংখ্যায় অনেক কম আছো, তো চাইলে তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে তোমরা মেনশন করে দিতে পারো। আশা করি তোমাদের সাথে আমাদের খুব ভালো একটা ক্লাস হবে, আমরা অনেক কিছু শিখতে পারবা। সেই বিষয়ে আমি আত্মবিশ্বাসী আর কি। মুন্সিগঞ্জ পলিটেকনিক থেকে মাসুদ বলতেছো, ধন্যবাদ মাসুদ, কন্টিনিউ করো। ওকে, ঠিক আছে, অনেক সময় হয়েছে, তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি। তাহলে আমরা যেহেতু অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব বিজ্ঞান, কি হিসাব বিজ্ঞান। আমার লেখা হয়তো অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, কষ্ট করে একটু বুঝে নেবা আর কি। তাহলে হিসাব বিজ্ঞান জিনিসটা কি? এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে বিজ্ঞান। তো তোমরা হয়তো অনেকে মনে করতে পারো ভাই বেসিক থেকে শুরু করতেছেন কেন, আমি হচ্ছে একটু আগে শুরু করি, তারপর হচ্ছে তোমাদের ম্যাথে চলে যাচ্ছি, ম্যাথ সলভিং এ ডিরেক্ট। তো হিসাব বিজ্ঞান মূলত কি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হিসাব প্লাস বিজ্ঞান। তাহলে আমরা জানি কি হিসাব বিজ্ঞান মূলত হচ্ছে একটা বিজ্ঞানের একটা শাখা, যেখানে হিসাব নিয়ে আলোচনা করা হবে, প্লাস হিসাব বিজ্ঞান মূলত এমন একটা জিনিস যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা কি করব, 2-3টা জিনিস মনে রাখতে হবে। হিসাব কি করব, প্রথম হচ্ছে হিসাব চিহ্নিত করব। কি করব? চিহ্নিত করা। তাহলে হিসাব চিহ্নিত করা বলতে কি, আমাদের আশেপাশে যতগুলো ঘটনা ঘটে সবগুলাই কি লেনদেন, আর্থিক অঙ্কে পরিমাপ করা যতগুলো আছে সবগুলাই কি করতে হবে, আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য নয় এরকম কোনোটাই কি হবে না, আমাদের লেনদেন বা হিসাব বিজ্ঞানের হিসাবের মধ্যে আসবে না। এরকম কি হইতে পারে, ধরো হচ্ছে ম্যানেজারের মৃত্যু, দুর্ঘটনায় ম্যানেজারের মৃত্যু যদিও আমরা আপাত দৃষ্টিতে আমাদের জন্য ব্যবসায়িক আমরা মনে হচ্ছে যে আমরা একজন হচ্ছে যোগ্য ম্যানেজারকে হারাইতে পারি, কিন্তু এটাকে আমাদের আর্থিক মূল্যে কি এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো? আমরা এটাকে কখনোই আর্থিক মূল্যে ক্যালকুলেশন করতে পারবো না, কারণ তার মৃত্যুতে আমাদের ব্যবসায়িক কোনো লেনদেনের কি হবে না, পরিবর্তন হবে না। কারণ হচ্ছে সে মারা গেছে, তার পরিবর্তিতে আমরা হচ্ছে ওই প্লেসে আরেকজন ম্যানেজার নিয়োগ দিতে পারবো। তাহলে কি আমাদের আর্থিকের কোনো কম বেশ বা লাভ লোকসান হলো কিনা, যদি না হয়ে থাকে তাহলে এটা কি নয়, লেনদেন। এটা লেনদেন নয়। কিন্তু তাহলে লেনদেন কোনটা? যদি ধরো হচ্ছে ম্যানেজার হচ্ছে আমাদের ব্যবসা থেকে কিছু টাকা নিয়ে চলে গেছে অথবা অন্য কিছু হয়েছে, তাহলে যেটা আমাদের ব্যবসার সাথে কি হয়েছে, রিলেটেড হয়েছে। তো যেটা আমাদের মেন কথা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে, কি অর্থ
পরিবর্তন অর্থ পরিবর্তন হইলে শুধুমাত্র কি হবে, সেটা লেনদেন হবে। অর্থ পরিবর্তন হইলে সেটা কি হবে, লেনদেন হবে। তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, বাকিগুলো মুছতেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর আমরা যেহেতু বলছি বৈজ্ঞানিক উপায়ে, আমাদের চিহ্নিত করার পর সেটা কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। কি করতে হবে, বৈজ্ঞানিক উপায় কি করতে হবে, সেটা লিপিবদ্ধ করতে হবে। তো সেটা লিপিবদ্ধ কি, আমরা হচ্ছে বৈজ্ঞানিক উপায় কিভাবে লিপিবদ্ধ করব সেটা হচ্ছে এখানে আলোচনা করব। লিপিবদ্ধকরণের আমাদের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। তারপর কি করতে হবে, আর্থিক ট্রানজ্যাকশন হতে হবে, আমরা যেটাকে ইংরেজিতে বলি বা একটু আগে বললাম, আর্থিক পরিবর্তন হইতে হবে। আর্থিক পরিবর্তন লাগবে। তাইলে তোমাদের সংজ্ঞাগুলো যদি লিখতে চাও, সংজ্ঞা এই 3টা পয়েন্ট রেখে তুমি যেভাবেই ব্যাখ্যা করো না কেন, তাহলে তুমি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা লিখতে পারবা। আর হিসাব বিজ্ঞানের জনক, তারপর কোথা থেকে আসছে, এই জিনিসগুলো এখানে বিস্তারিত লেখা আছে, এগুলা তোমরা বুঝতে পারবা। তো তোমরা যদি সম্ভব হয় বই নিয়ে বসো, বই খাতা নিয়ে বসলে তাহলে সাথে সাথে সলভ করতে পারো, প্লাস হচ্ছে কোশ্চেন করতে পারবা যদি সম্ভব হয়। তাহলে আমাদের হিসাব বিজ্ঞান হইতে হলে মেন এই 3টা জিনিস লাগবে। তারপর হচ্ছে আমরা লিপিবদ্ধকরণের জন্য কতগুলো পদ্ধতি আছে, একতরফা, দুই তরফা পদ্ধতি বা দাখিলা পদ্ধতি যেটাই আমরা বলি। তারপর হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি অবলম্বন করে আমরা কি করি, জাবেদা করি। দুই তরফা কি, দুই তরফা হচ্ছে মূলত ডেবিট ক্রেডিট নির্ণয় করে যে আমরা লিপিবদ্ধ করব, অর্থাৎ একই জিনিসের দুইবার এন্ট্রি করে, একটা হচ্ছে ডেবিট একটা ক্রেডিট এন্ট্রি করে যে হিসাবগুলো আমরা লিপিবদ্ধ করব বৈজ্ঞানিক উপায়ে সুশৃঙ্খলভাবে, সেটাই হচ্ছে কি আমাদের জাবেদা, সেটা হচ্ছে জাবেদা। তাহলে আশা করি জাবেদাটা ক্লিয়ার। আর জাবেদা নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের শখগুলা খুব ইম্পর্টেন্ট। কারণ এই সুশৃঙ্খল বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি হিসাব বিজ্ঞানের, সুশৃঙ্খলটাই মূলত হচ্ছে কি, এই যে আমাদের শখগুলা ডেবিট ক্রেডিট নির্ণয় করা, এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে। আর যদি সুন্দরভাবে লিপিবদ্ধ না করি, আমরা অ্যাজ ইউজুয়াল কনভেনশন পদ্ধতিতে লিপিবদ্ধ করি, সেটা কি হিসাব বিজ্ঞানের মতো আমরা হিসাব বিজ্ঞান বলতে পারবো না। বাট এটা কি বলতে, হিসাব বলতে পারবো কিন্তু বিজ্ঞান বলতে পারবো না। তো বইয়ের মধ্যে তোমাদের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের এই যে হিসাব চক্র, তোমরা আশা করি সম্ভবত দেখতে পাচ্ছ, হিসাব চক্র যে জিনিসটা আছে এটা তোমরা খুব ভালোভাবে পড়বা। এটার মূলত দেখো প্রথম কাজ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। তাহলে আমরা প্রথম হচ্ছে ওটা লেনদেন কি না এই জিনিসটা হচ্ছে বাইর করব। তারপরের কাজ হচ্ছে কি, আমরা ওটা কি করব, জাবেদাভুক্ত করব। তারপর হচ্ছে জাবেদাভুক্ত গুলাকে আরেকটু শর্ট করে, জাবেদা মানে হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবসায়ী যত ধরনের হিসাব হবে সবগুলাকে কি করব, আমরা লিপিবদ্ধ করব। তারপর হচ্ছে খতিয়ান। খতিয়ান জিনিসটা কি, জাবেদা থেকে আমরা হচ্ছে টাইটেল ওয়াইজ, ধরো আমাদের জাবেদার মধ্যে আমাদের নগদান হিসাবও আসবে, নগদান হিসাবও আসবে, ব্যাংকিং হিসাবও আসবে, সব ধরনের যত ধরনের লেনদেন আছে সবগুলাই আসবে। এখন আমরা হচ্ছে টাইটেল ওয়াইজ আলাদা আলাদা যখন করব, সেগুলো হচ্ছে কি যাবে, টাইটেল ওয়াইজ যখন আলাদা আলাদা হিসাব লিপিবদ্ধ করব, সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর খতিয়ানগুলার চূড়ান্ত শর্ট আমাদের সামারিগুলা নিয়ে যেটা লিপিবদ্ধ হবে সেটা হয়ে যাবে কি, রেওয়া মিল। রেওয়া মিলের আরেকটা নাম আছে, রেওয়া মিলের আরেকটা নাম হচ্ছে উৎপাদন হিসাব। উৎপাদন হিসাব এটা মূলত চূড়ান্ত হিসাবের অন্তর্ভুক্ত, এটা মূলত আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাব আমরা যেটা বলি, চূড়ান্ত হিসাবের অন্তর্ভুক্ত। এটা অনেক বইয়ে তোমরা হচ্ছে হায়ার স্টাডিতে গেলে এটা উৎপাদন হিসাব পাবা। আবার আমরা যারা পড়ে আসছি প্লাস হচ্ছে আরও হয়তো পড়লে আমরা হচ্ছে আমাদের ডিপ্লোমা পর্যন্ত, স্কুল থেকে ডিপ্লোমা পর্যন্ত এগুলোতে হচ্ছে এটা রেওয়া মিল হিসাবে আমরা হিসাবটা দেখি। তাহলে এই জিনিসটা হচ্ছে মূলত মনে রাখার জন্য, এটা জাস্ট মানে আসবে না পরীক্ষায়, তারপরে বললাম আর কি। অনেক ক্ষেত্রে উৎপাদন হিসাবটা বললেও তোমরা এটা বুঝে নিতে হবে যে এটা কি, রেওয়া মিল হিসাবটা আসছে। তো যেহেতু আমাদের পরীক্ষার সময় চলে আসছে, আমরা হচ্ছে বিস্তারিত থিওরিটিক্যাল আলোচনা না করে আমরা হচ্ছে একটা ম্যাথে চলে যাই, জাবেদা ম্যাথে চলে যাই, তাহলে সেটাই তোমাদের জন্য বেটার হয়। তো আমি মূলত অ্যাকাউন্টিংয়ের হক প্রকাশনী পাবলিকেশনের বই থেকে তোমাদেরকে এখন দেখাচ্ছি। এর বাইরেও কিছু হয়তো দেখাতে পারি, যেগুলো হচ্ছে এন্ট্রিগুলো ওই কোশ্চেনে না থাকলে। এখান থেকে যে কোনো একটা আমি চুজ করি, ধরো বোর্ডে আসছে এরকম একটা কোশ্চেন আমি দিচ্ছি।
তোমরা যদি বই নিয়ে বসে থাকো তাহলে 7 নম্বর 8 নম্বর ওকে 8 নম্বর কোশ্চেনটা অনেকবারই আসছে দেখতে পাচ্ছি এটা। তো 8 নম্বর কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করতেছি। হক পাবলিকেশন যদি আগের প্রকাশনীর মধ্যে থেকে থাকো, আগের প্রবিধান সম্ভবত, আচ্ছা নতুন প্রবিধানে আছে 24 সালে রিলিজ। তো এটা হচ্ছে 59 পেজের 8 নাম্বার উদাহরণটা আমরা এখন করার চেষ্টা করব। এখন তোমরা একটু বলো যে কোশ্চেনটা কি আমার লিখতে হবে নাকি বই নিয়ে তোমরা বসছো? যদি বলো যে বই আছে সামনে তাহলে আমি কোশ্চেনটা না নিয়ে আলোচনা করতেছি, আর যদি বলো যে কোশ্চেনটা নাই সেক্ষেত্রে আমি কোশ্চেনটা লিখে দিব আর কি। পেজ হক প্রকাশনীর 59 উদাহরণ 8 মিস্টার আলম। আচ্ছা আমি কোশ্চেনটা লিখতেছি, তোমরা হচ্ছে ইয়ে করো, তাহলে অনেকের হয়তো বই নিয়ে বসে নাই, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। তাহলে আমরা করতেছি হচ্ছে কি জাবেদা করতেছি। এখানে কোশ্চেনটা লেখা আছে 2022 সালের জানুয়ারি 1 তারিখ। জানুয়ারি 1 তারিখ কি লেখা আছে? তোমরা বই থাকলে তোমরা এটা দেখতে পারো। জানুয়ারি 1 তারিখ মিস্টার আলম নগদ 1 লাখ টাকা এবং 2 লাখ টাকার যন্ত্রপাতি মূলধন হিসেবে নিয়ে ব্যবসা শুরু করলেন। মিস্টার আলম নগদ 1 লাখ টাকা এবং যন্ত্রপাতি কত? 2 লাখ টাকা কি করছে? নিয়ে ব্যবসা শুরু করছে, মূলধন হিসেবে নিচ্ছে। তো আমি এটা পুরোটা লিখতেছি না, আমি শর্টকাটে লিখতেছি, তোমরা হচ্ছে বই নিয়ে এই জিনিসটা বুঝবে। তাহলে কি করতেছে? মূলধন হিসাবে নিয়ে 1 তারিখে মিস্টার আলম কি করছে? ব্যবসা শুরু করছে। আচ্ছা আমি লিখতে লিখতে আলোচনা করতেছি। আচ্ছা কোশ্চেনটা লিখি তারপর আমি বলে দিচ্ছি। তাহলে আরেকটা কোশ্চেন পরের এন্ট্রিটা কি ছিল? সোনালী ব্যাংকে 20,000 টাকা জমা দিয়ে একটা হিসাব খোলা হলো। ঠিক আছে, জমা দিয়ে একটা হিসাব খোলা হলো। এরপরের এন্ট্রিটা হচ্ছে 8 তারিখ। রাকিবের কাছ থেকে নগদ মূল্যে পণ্য ক্রয় করছে কত? 8,000 টাকা। আমি এন্ট্রিগুলো হয়তো শব্দগুলো একটু এদিক সেদিক করে লিখতেছি, বাট একই জিনিস। নগদে পণ্য ক্রয় করছে কত? 8,000 টাকা। ওকে, একজন বলতেছে যে সবার বই প্রকাশনী এক না, এই জন্য আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। একটু কোশ্চেনগুলো দেখলে তোমার মেনলি হচ্ছে আমাদের জাবেদা কি ডেবিট ক্রেডিট নির্ণয় করা আমাদের শিখতে হবে। তো আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, ওই হিসাবে তোমরা এন্ট্রিগুলা বোঝার চেষ্টা করো। আর এর বাইরে হচ্ছে আমি এক্সাম্পলের বাইরে যে যে এন্ট্রিগুলোতে সমস্যা হতে পারে বা আমরা সমস্যা ফেস করছি ওইগুলো নিয়ে আমি আলোচনা করে দিব, সাথে থাকো। তাহলে 12 পণ্য বিক্রয় 12,000 টাকা। ব্যাংক থেকে উত্তোলন 4,000 টাকা। লেখা না বোঝা গেলে তোমরা একটু বইলো, অনেক সময় লেখা না বুঝতে পারবো আর কি। আমি অনেক বড় করে লিখতেছি যাতে তোমাদের সমস্যা না হয়, তারপরেও না বুঝলে জানাবা। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, আমি পুরোটা লিখতেছি না, ওটা একটু বুঝে নেবা। ফেরত দেওয়া হলো কত? 3,000 টাকা। 25 তারিখের এন্ট্রি। চেকের মাধ্যমে বিজ্ঞাপন বিল
চেকের মাধ্যমে বিজ্ঞাপন বিল প্রদান করা হলো 5,000। টাকা। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট এন্ট্রি, সেটা হচ্ছে যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো 3,000 টাকা। লাস্ট এন্ট্রি 30, অফিস কর্মী শফিককে বেতন দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমি ডিরেক্ট নাম না লিখে বেতনটা লিখলাম। বেতন কত টাকা? 10,000 টাকা। আশা করি তোমরা সবগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমাদের জাবেদা নির্ণয় করার জন্য আমাদের আগে দেখতে হবে হচ্ছে দুইটা জিনিস দেখতে হবে, টাকা কার আসতেছে আর টাকা কার যাচ্ছে। মূলত হচ্ছে কি গ্রহীতা আর দাতা, এই দুইটা জিনিসই তো আমাদের জাবেদার এন্ট্রিগুলা থেকে আমাদের সলভ করার জন্য লাগবে। সেটা হচ্ছে কি দাতা আর গ্রহীতা। গ্রহীতা কি? যে গ্রহণ করতেছে টাকা, যে গ্রহণ করতেছে। দাতা হচ্ছে কি আমরা বুঝতে পারতেছি যে দিচ্ছে বা দান করতেছে। আমরা যেটা সহজ ভাষায় যদি বলি দান করতেছে বা দিচ্ছে বা যার থেকে টাকাটা যাচ্ছে, সেটা হচ্ছে কি গ্রহীতা। এখন আমরা যে কোনো এন্ট্রি করার আগে সহজ নিয়ম, যে নিয়মে আমরা হচ্ছে দেখবো যে টাকা আসতেছে না যাচ্ছে, এই একটা নিয়ম দিয়ে আমরা হচ্ছে 90% জাবেদা সলভ করে ফেলতে পারবো। কত পার্সেন্ট? 90%। শুধুমাত্র খেয়াল রাখবো হচ্ছে টাকা আসতেছে নাকি যাচ্ছে। ঠিক আছে, তো তাইলে আমরা অনেক বইতে আমরা সাধারণত, তোমরাও পড়ছো আমরাও পড়ছি, যে মানে সম্পদ বাড়লে ডেবিট না ক্রেডিট, মূলধন বাড়লে কি, দায় বাড়লে ক্রেডিট ডেবিট, এভাবে আমরা হচ্ছে কি করছি অনেকগুলো শিখছি। তো আমরা আজকে একটু ব্যতিক্রমভাবেই দেখব। আমি হচ্ছে এন্ট্রিগুলোর সাথে দুইটা করে দেখা দিচ্ছি, পরে হচ্ছে আমরা হচ্ছে ছকের মাধ্যমে ব্যাখ্যা করবো। আগে হচ্ছে আমরা পয়েন্ট দেখে তো আগে বুঝতে হবে যে টাকা আসতেছে না যাচ্ছে। এখন দেখো, মিস্টার আলম নগদ 1 লাখ টাকা এবং যন্ত্রপাতি হচ্ছে কি 2 লাখ টাকা নিয়ে মূলধন নিয়ে হচ্ছে ব্যবসা শুরু করছে। এখন তাহলে দেখো, আমরা ব্যবসা শুরু করার জন্য একবার ধরো হচ্ছে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললাম আজকে খোলার পরে আমি যে কোনো কাছ থেকে আমার নিজের টাকাও কিন্তু তখন আর নিজে থাকে না যখন ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসি। ধরো হচ্ছে কারো কাছ থেকে তুমি হচ্ছে 1 লাখ টাকা নিয়ে আসছো, আর হচ্ছে 20,000 টাকা, ধরো 2 লাখ টাকার সমমানের যন্ত্রপাতি বা আসবাবপত্র হচ্ছে নিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছি 1 তারিখে। তাহলে দেখো, আমার প্রতিষ্ঠানে আসতেছে কি আর গেছে কি? আমার প্রতিষ্ঠানে এই দুইটা জিনিস আসছে না, নগদ 1 লাখ টাকা আর যন্ত্রপাতি, এইগুলো কি আমার প্রতিষ্ঠানে আসছে না? আসছে। আসার ফলে আমাদের কি বাড়ছে দেখো তো, আমাদের কি বাড়ছে? সম্পদ বাড়ছে না? সম্পদ বাড়লে ডেবিট, আর সমপরিমাণ অর্থাৎ 2 লাখ আর 1 লাখ টাকা কি হচ্ছে? মূলধন। তাইলে আমরা যদি নগদ আর যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করি, সেটা ডেবিট হয়, তাহলে মূলধন বাড়লে, মূলধন এবং দায় বাড়লে সেটা হচ্ছে কি ক্রেডিট হবে। তাহলে এখানে 2টা এন্ট্রি হবে, 3টা এন্ট্রি হবে। তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, আর কি হবে? নগদান হিসাব ডেবিট, কারণ হচ্ছে নগদ 1 লাখ টাকা, আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব কি, এটাও কি ব্যবসায় আমরা নিয়ে আসছি না? এটা যেহেতু নিয়ে আসছি, এটাও কি হবে? ডেবিট হবে। আমি শকে দেখাবো, আপাতত এখানে দেখাচ্ছি 1 লাখ আর হচ্ছে কি 2 লাখ টাকা নিয়ে আসছে। দেখো, তাহলে এই দুইটার জন্য আরেকটা জিনিস আসছে না, মূলধন। তাহলে মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। কত হবে? টোটাল 3 লাখ টাকা যেগুলো আমরা নিয়ে আসছি, এই দুইটা সমান 3 লাখ টাকা। এটা বুঝছো কিনা? আমি শকে বুঝাচ্ছি, কারণ আমাদের অনেক কোশ্চেনের অনেক অংশ জায়গা চলে গেছে, এই জন্য হচ্ছে আমি আপাতত এখানে দেখাচ্ছি, পরে বোঝাচ্ছি। আগে আমরা দেখে যদি চিনতে পারি, আমরা শকে বসাইতে তো সমস্যা নাই। শকে শুধু তারিখ বিবরণ বা হিসাবের শিরোনাম ব্যাখ্যাটা লাগবে, আর কি লাগবে? খতিয়ান পৃষ্ঠাটা মাসবি লাগবে। গড় আঁকার জন্য তোমরা অনেক সময় কি করো, না পারলে ওইটা কোশ্চেনটা টাচ করো না। তো তোমরা সেক্ষেত্রে চেষ্টা করবো হচ্ছে অ্যাটলিস্ট ছকটা আঁকায় দেওয়ার জন্য। ছকের মধ্যে প্রচুর মার্ক আছে। আর এরকম কখনো করবা না যে পারি না ওটা ধরবো না, একটা যদি পারো একটা করবা, যতটুক যাবা ততটুকের মার্ক পাবা। সেটা জাবেদা হোক, চূড়ান্ত হিসাব হোক, নগদান, খতিয়ান, যেখানেই হোক।
আচ্ছা, তাহলে শখ যেহেতু আঁকতে পারবা, আমি যদি ডেবিট ক্রেডিট নির্ণয়টা বুঝাই দিই তাহলে শখে উঠাইতে তো তোমার সমস্যা হচ্ছে না। এতটুকু বুঝছো কিনা ওটা একটু জানাও। এতটুকু বুঝছো কিনা একটু জানাও। চূড়ান্ত হিসাব জাবেদার পরেই ধরবো, জাবেদা না বুঝলে অনেকে জাবেদাতে সমস্যা আছে বলছে, তো এই জন্য আমরা জাবেদা শুরু করছি। আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে মজা করার জন্য অনেকে আসছো, যাই হোক পড়াশোনা করো ঠিক আছে, পরীক্ষা তো মজাও করতে পারো, কোনো সমস্যা নেই। গার্লফ্রেন্ডের জন্য 10,000 টাকা 10,000 টাকা দিয়ে মোবাইল ক্রয় করা হলো, জাবেদা কি হবে? এটা যেহেতু তুমি তোমার পার্সপেক্টিভে হিসাব করতেছো, সেক্ষেত্রে হচ্ছে তোমার থেকে গেছে কি, তোমার হাতে আসছে কি, কার জন্য কিন্তু সেটা ফ্যাক্ট না। তোমার হাতে আসছে কি আর তোমার থেকে গেছে কি, আমরা শুরুতেই বলছি দুইটা জিনিস আমরা বাইর করব, আমার থেকে টাকা আসতেছে নাকি টাকা যাচ্ছে, অথবা আমার সম্পদ বাড়তেছে নাকি আমার সম্পদ কমতেছে। এখন দেখো, তার জন্য ফোন কিনছো বা যার জন্যই ফোন কিনো, তাহলে তোমার হাতে আসছে কি, ফোন ন প্রোডাক্ট, বা হচ্ছে কি মোবাইলটা আসছে, তাহলে মোবাইলটা হচ্ছে কি মোবাইল তোমার কাছে যেহেতু আসছে, মোবাইল হিসাব ডেবিট, সমপরিমাণ টাকা তোমার থেকে চলে গেছে, তাহলে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। একজনে সলভ দিয়ে দিছে, ওর ওটা ঠিক আছে, ধন্যবাদ, নামটা আমি মিস করছি। ওকে, আরেকবার বুঝাই দিতে বলতেছে। আচ্ছা, আরেকবার বোঝাচ্ছে, আমরা হচ্ছে যে কোনো এন্ট্রির জন্য প্রথমে হচ্ছে দেখবো আমার কাছে টাকা আসতেছে কিনা যাচ্ছে। আমার কাছে যদি টাকা চলে যায় অথবা টাকার বিনিময়ে যে জিনিসটা আসতেছে, ধরো হচ্ছে আমি কি করলাম, পণ্য ক্রয় করলাম অথবা একটা বাইক কিনলাম, মোটর বাইক কিনলাম, আমি 2 লাখ টাকা দিয়ে একটা মোটর বাইক কিনলাম। এখন দেখো, আমার কাছে কি আসছে, আমার কাছে বাইকটা চলে আসছে না, তাহলে কি আমার সম্পদ বাড়তেছে না? আমার যদি সম্পদ বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে ডেবিট হবে। আমার কাছে আসছে সম্পদ, দায়, ওগুলা অনেক সময় কঠিন টার্মগুলো বুঝতে পারি না, আমরা চিন্তা করবো আমাদের কাছে আসতেছে নাকি যাচ্ছে। তাইলে মোটর সাইকেলটা আমাদের কাছে আসছে না, মোটর লিখলাম, মোটর সাইকেলটা আমাদের কাছে আসছে না, তাহলে সেটা ডিরেক্টলি ডেবিট হয়ে যাবে। আর সেটা কেনার জন্য আমরা যে টাকাটা দিয়ে দিলাম সেটা যদি নগদে দিই তাহলে নগদান, তাহলে আমাদের নগদ টাকা চলে গেছে আমাদের চলতি হিসাব, অর্থাৎ ওইটার সম্পদ, নগদও কিন্তু সম্পদ, তো সম্পদটা কি হয়ে যাচ্ছে, কমে গেছে, সেটা হচ্ছে ক্রেডিট। এখন বলতে পারো যে ভাই আমরা ব্যাংকে দিতে পারি, এখন ব্যাংক দিলে নগদের জায়গায় জাস্ট রিপ্লেস হয়ে কি হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। সেম ভাবে আমরা ব্যবসা শুরু করার জন্য নগদ টাকা প্লাস হচ্ছে যন্ত্রপাতি সমপরিমাণ 2 লাখ টাকা সমপরিমাণ যন্ত্রপাতি নিয়ে আমরা ব্যবসা শুরু করছি, তাহলে 1 লাখ টাকা 2 লাখ টাকা টোটাল মূলধন হিসেবে আমাদের কত টাকা আসছে? মূলধন মানে হচ্ছে আমাদের কি মূলধন বৃদ্ধি পাইছে না? বৃদ্ধি পাওয়ার কারণে কি সেটা 3 লাখ, এটা 1 না, এটা 3। ঠিক আছে? আচ্ছা, এই এন্ট্রিটা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এভাবে দেখাচ্ছি, সমস্যা যদি না হয় তাহলে একটু জানাইও, কারণ আমি শখ দেখাচ্ছি না তো অনেকে হয়তো কনফিউজ হতে পারো। আচ্ছা, এই 3 নম্বরে আসো। 3 নম্বর কি বলছে, সোনালী ব্যাংকে 20,000 টাকা জমা করা হলো, বা জমা করে একটা ব্যাংক হিসাব খোলা হলো, জমা করা হলো, ব্যাংক হিসাব খোলো। ব্যাংক হিসাব অর্থ কি? 20,000 টাকা তুমি কি করছো, হাতে নিয়ে কি ব্যাংক হিসাব খুলে চলে আসছো? তা তো না, 20,000 টাকা কি করছে, জমা করছে। 20,000 টাকা যদি জমা করি তাহলে দেখো, ব্যাংকে জমা করার কারণে আমাদের কি ব্যাংকের হিসাব বৃদ্ধি পাইছে না? তার হিসাব বৃদ্ধি পাইছে না? ব্যাংক কি করছে, সোনালী ব্যাংকে 20,000 টাকা কি করলাম, জমা করলাম। সোনালী ব্যাংকে 20,000 টাকা জমা করলে কার থেকে যাচ্ছে আর কি কার থেকে যাচ্ছে না, এটা কি তোমরা বুঝছো? এখন দেখো, 20,000 টাকা যে জমা করছো সেটা কি নগদ টাকা নিয়ে গিয়ে জমা করছো না? নগদ টাকা যদি জমা করো, নগদ টাকা তোমার থেকে গেছে নাকি যায় নাই? সেম ভাবে ব্যাংক হিসাবে কি এটা বাড়ছে না বাড়ে নাই? তাহলে ব্যাংক হিসাবে যদি বেড়ে থাকে, ব্যাংক হিসাব কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। সমপরিমাণ নগদ টাকা আমার থেকে চলে গেছে, মানে ব্যাংকে আমরা যেটা জমা করছি সেটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। টাকাটা এখান থেকে তোমরা বসাই নেবা। ক্লিয়ার? সেক্ষেত্রে ব্যাংক যেহেতু নির্ণয় করছে, এখানে যদি এরকম হইতো যে এখানে সোনালী ব্যাংক আছে, নিচে কোথাও জনতা ব্যাংকের কোনো হিসাব আছে, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে ব্যাংক হিসাবের সাথে ব্র্যাকেট দিয়ে অথবা শুরুতে লিখে দিবে সোনালী ব্যাংক হিসাব,
জনতা ব্যাংক হিসাব, যেহেতু এখানে আমাদের কোনো নাই, একটা ব্যাংকে আমরা ধরে নিলাম, ব্যাংক হিসাব দেখাই দিলাম, ডেবিট সমপরিমাণ নগদান, যেহেতু আমার থেকে চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, মুন্না রিপ্লাই দিছে, মুন্না ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে কি 8, রাকিবের থেকে নগদে পণ্য ক্রয়। আচ্ছা, যদি এরকম নাম উল্লেখ করা থাকে, যদি নাম উল্লেখ করা থাকে কিন্তু নগদ লেখা নাই, তাইলে সেটা বুঝে নিবা সেটা বাকিতে হয়েছে। কথা ক্লিয়ার? নগদে উল্লেখ না থেকে যদি নাম উল্লেখ করা থাকে সেটা হচ্ছে কি বাকিতে করা হয়েছে বলে ধরে নিবা। তাহলে কি আমাদের বাকিতে ক্রয় কিনলে বা বাকিতে বিক্রয় করলে আমাদের কি দেনাদার এবং পাওনাদারের হিসাবগুলো চলে আসবে। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস ক্লিয়ার, যদি নগদ লেখা না থাকে, নাম থাকে, ক্রয় বিক্রয় থাকে, তাহলে সেখানে হচ্ছে নাম থাকলে অথবা না থাকলে আমরা সেগুলো যাবে কোথায়, দেনাদার এবং পাওনাদার হিসাবে চলে যাবে, দেনাদার এবং পাওনাদার হিসাবে চলে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখানে যেহেতু নগদ বলে গেছে, এখন দেখো নগদে পণ্য ক্রয় করছে 8,000 টাকা, পণ্য ক্রয় করার পরে পণ্যটা কি আমার স্টোরে চলে আসছে না? পণ্যটা চলে আসছে, আর নগদ টাকা দিয়ে কিনছে, আমার থেকে কি গেছে, নগদ চলে গেছে না? আমার থেকে কি হয়েছে, নগদ চলে গেছে না? তাইলে নগদ যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের এন্ট্রিটা কি হবে, পণ্য ক হিসাব লিখতে পারো অথবা ডিরেক্ট ক হিসাব লিখতে পারো। আমি ক হিসাব লিখলাম, আর চলে গেছে কি নগদান হিসাব, নগদ টাকায় যেহেতু কিনছি, তাহলে এটা কি ডেবিট, এটা ক্রেডিট। ছক আকারে করব, ওকে, ছক আকারে করতে বলতেছে কয়েকজন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ছক আকারে করলে তোমার, আমি তাহলে এন্ট্রিগুলা কিছু মুছি, তোমরা আশা করি এগুলা এন্ট্রিগুলা লিখে নিছো অথবা বই থেকে দেখতেছো। ঠিক আছে, এটার সংখ্যাটা ছিল 5,000 টাকা। আচ্ছা, তাহলে হচ্ছে সব করলাম, বোর্ড ছোট তো ওই জন্য ঝামেলা হচ্ছে আমার। এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে কি হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, তোমরা এই জিনিসগুলো লিখবা। আর এটা হচ্ছে কি আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি খ পৃষ্ঠা, খ পৃষ্ঠা মানে খতিয়ান পৃষ্ঠা, আর হচ্ছে তারিখ। তারিখ এটার আগে আরেকটা জিনিস বলতে বলে গেছি, তোমরা যে কোনো জিনিস এন্ট্রি করার আগে টাইটেল দিতে হবে। টাইটেল যদি না দাও এই হিসাবটা টোটালি বৃথা চলে যাবে। তুমি এখানে হয়তো হিসাব মিলাইছো, শেষে মিলাইছো, কিন্তু হচ্ছে তুমি টাইটেল দাও নাই। টাইটেল না দিলে কি হবে, তোমার এটা কেটে দিবে স্যার। তাহলে এখানে আমরা জানি কি শুরুতে লেখা ছিল মিস্টার আলম, মিস্টার আলমের এটা কি জাবেদা, কত তারিখের জন্য, আমাদের হচ্ছে জানুয়ারি মাসের জন্য এটা করলাম। ঠিক আছে, অতটুকু লিখলেই হবে। আর এখান দিয়ে হচ্ছে 2022 জানুয়ারি 1টা লিখলাম, জানুয়ারি 1। ব্যাখ্যাগুলো তো দিতে পারবা, আমাদের টাকা আসছে না যাচ্ছে, সম্পদ বাড়তেছে না কমতেছে, অতটুকু ব্যাখ্যাটা এই যে জাবেদা থেকে উঠাই দিবা। তাহলে জানুয়ারি 1 তারিখে আমরা কি করছিলাম, জানুয়ারি 1 তারিখে হচ্ছে আমাদের কি করছিলাম নগদান, নগদান হিসাব। আরেকটা কি ছিল যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব। তাহলে হিসাবটা কি হবে, এটা ছিল ডেবিট, এটা ছিল ডেবিট, সেম ভাবে সমপরিমাণ টাকা কি হবে ক্রেডিট হবে না? তাহলে সেটা কি হয়ে যায় মূলধন, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব যদি ক্রেডিট হয় তাহলে কি হবে, আচ্ছা আমি টাকারও কয়েকটা ঘর কম লিখছি তোমাদের। টাকা টাকা ওকে, হচ্ছে ডেবিট, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। তাহলে কি বলছি, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে কত টাকা হয়েছে, এখানে হচ্ছে 1 লাখ টাকা, সমপরিমাণ হচ্ছে 2 লাখ যন্ত্রপাতির জন্য, আর সেম ভাবে মূলধনে দেখাবে কত, যোগ করার পরে 3 লাখ। তাহলে আমাদের এই এন্ট্রিটার কাজ শেষ হয়ে গেছে। ব্যাখ্যাটা দিও, ব্যাখ্যাটা বলছি। আর পরের তারিখ ছিল আমাদের কত, 3 তারিখ। 3 তারিখে হচ্ছে ব্যাংকে হিসাব খোলা হয়েছে। ব্যাংকে হিসাব খোলার জন্য দেখো, ব্যাংকে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, ব্যাংক হিসাবে বৃদ্ধি পাইছে, কিন্তু আমার এই ব্যাংক হিসাবে আমরা 20,000 টাকা নগদ জমা দিয়ে দিছি। সেম ভাবে আমার থেকে নগদ যেহেতু চলে গেছে,
নগদান হিসাব আমাদের কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে, এটা হচ্ছে ডেবিট। কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা আমাদের ক্রেডিট হচ্ছে নগদ। ঠিক আছে, পরের এন্ট্রিটা দেখো। পরের এন্ট্রিটা কি বলছে, রাকিবের থেকে নগদে পণ্য ক্রয়। তাইলে ক্রয় করার পর পণ্যটা আমার কাছে আসছে, পণ্যটা যদি আমার কাছে এসে থাকে তাহলে আমরা কি করব, ক্রয় হিসাব। তোমরা অনেকেই সাথে সাথে কমেন্টে রিপ্লাই দিচ্ছ, এটা খুবই ভালো যে দেখে বুঝতে পারতেছ। সবাই চেষ্টা করো অ্যাটলিস্ট পারো কিনা, যে করে দেখো যে মিলতেছে কিনা। না মিললে তোমার কনসেপ্টের সাথে কেন মিলতেছে না এটা কোশ্চেন করতে পারো। তাহলে ক্রেডিট হবে, তাহলে কত টাকা ক্রেডিট হবে আমাদের? 3 ছিল হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা। হোপফুলি অতটুকু ক্লিয়ার। এটা ছিল 8, তারপর এটা হচ্ছে 12 তারিখ। 12 তারিখের কোশ্চেনটা দেখো, পণ্য বিক্রয় করছে, পণ্য বিক্রয় করছি 12,000 টাকা। আচ্ছা, বিক্রয় করার পরে যদি নাম না থাকে বলছি সেটা নগদে, আর নাম থাকলে নগদ নাকি বাকি এটা তোমারে দেখতে হবে। নাম থাকলে যদি নগদ বাকি লেখা না থাকে তাহলে ধরে নিবে সেটা বাকি। এখানে পণ্য বিক্রয় করছে 20,000 টাকা। এখন পণ্য বিক্রয় করার পরে দেখো আমরা যে পণ্যটা কিনছি এটা আমার কাছে আসছিল না, দেখো ক্রয় ডেবিট ছিল। এখন কি পণ্যটা আমার থেকে চলে গেছে না, সমপরিমাণ টাকা আমার হাতে চলে আসছে না। সমপরিমাণ টাকা যদি আমার হাতে চলে আসে তাহলে সেটা হবে কি হবে, সেটা ডেবিট হবে না। তাহলে কি হবে, নগদ টাকা চলে আসছে না বিক্রয় করার পরে, নগদান হিসাব। আরেকটা কি ছিল, পণ্য বিক্রয়, তার মানে কি হবে বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাব, তাহলে দেখো বিক্রয় হিসাবে কি হচ্ছে, কত টাকা যাবে, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। কত হাজার? 12,000 টাকা, 12,000 টাকা। ঠিক আছে, তাহলে 12 তারিখও আমাদের শেষ, পণ্য বিক্রয় 12,000 টাকা। অতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও তো। এতটুকু ক্লিয়ার কিনা, এই 3-4টা এন্ট্রি ক্লিয়ার কিনা জানো। আচ্ছা, ক্লিয়ার। বাকির বিষয়টা যেটা বলছি সেটা হচ্ছে, ধরো এখানে লেখা আছে রাকিবের থেকে পণ্য ক্রয় 8,000 টাকা, রাকিবের থেকে পণ্য ক্রয় 8,000 টাকা। যদি নগদ কথা না থাকে তাহলে হচ্ছে কি হবে, এটা ধরে নিতে হবে এটা বাকিতে হয়েছে। তখন বাকিতে হইলে কি হবে যাবে আমাদের, আমার হচ্ছে কি বাকিতে যদি আমি বিক্রয় করি আমরা কারোর থেকে টাকাটা পাবো না, তাহলে কি যার থেকে পাবো কি সে দেনাদার হবে না, তাহলে দেনাদার হিসাব আসবে। যদি বাকি হয় সেখানে নগদানের জায়গায় দেনাদার হিসাব হবে, কারণ তার হিসাব থেকে আমরা টাকাটা পরে পাবো। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরো আছে, আচ্ছা একটা এন্ট্রি মনে হয় মিস করছি, 17 তারিখ। আচ্ছা 22 তারিখ। আচ্ছা, এই যে শেষের দিকের গুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো 17 তারিখ, দেখো ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ এন্ট্রি। তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তোমরা দেখবা ব্যাংক থেকে অনেক জায়গায় লেখা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজন যদি লেখা থাকে তাহলে মনে করবা সেটা হচ্ছে কি হয়ে যাবে, উত্তোলন হিসাব হবে, কারণ ব্যবসার থেকে টাকাটা বাইরে চলে গেছে। কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করে যদি তুমি আবার তোমার ব্যবসার কাজে লাগাও, ঠিক আছে, ব্যবসার কাজে লাগাও, সেটা হচ্ছে কি তোমার হিসাবের মধ্যেই আসবে, উত্তোলন হিসাবে যাবে না, সেটা কি হয়ে যাবে, নগদে চলে যাবে। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করছে 4,000 টাকা, তাহলে 4,000 টাকা আমরা কি করছি, উত্তোলন করার পর সেটা নগদ হয়ে গেছে না, তাহলে নগদের পরিমাণ বাড়ছে। সেম ভাবে সমপরিমাণ টাকা আমাদের ব্যাংকে যে সম্পদটা ছিল সেই সম্পদটার থেকে সমপরিমাণ টাকা কমে গেছে। আমরা জানি সম্পদ কমলে ক্রেডিট হবে, তাহলে যেহেতু আমরা নগদ টাকা উত্তোলন করার কারণে নগদ বাড়ছে, তাহলে কি করব, নগদান হিসাব করব। আমাদের ব্যাংক থেকে যেহেতু কমছে ব্যাংক হিসাব করব, এটা ডেবিট এটা ক্রেডিট। আশা করি এটা ক্লিয়ার। আরেকবার বলি, ব্যাংক থেকে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে সেটা হচ্ছে তাহলে কি উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ আমার ব্যাংক থেকে কমছে, আমার ব্যবসায়িক ব্যাংক থেকে কমছে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব কমবে আর উত্তোলন হিসাবে চলে যাবে, কারণ সেটা হচ্ছে ব্যবসার বাইরে চলে গেছে টোটালি। তাহলে এটা কত টাকা হচ্ছে, 4,000 টাকা, 4,000 টাকা। ওকে, এই এন্ট্রিটা সবাই ভুল করে, এই এন্ট্রিগুলা অনেকগুলা, ঠিক আছে। ক্রয়কৃত পণ্য ফেরত আসলো,
এটা যদি কেউ পারো আমার হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে পারলে একটু আনসার দাও। ক্রয়কৃত পণ্য ফেরত। আমি বলে দিই, একটু সহজ করে দিই। ক্রয়কৃত পণ্য ফেরত মানে কি? একটু আগে আমরা ক্রয় করছি না, রাকিবের থেকে পণ্য ক্রয় করছি না? ক্রয়কৃত পণ্য ফেরত কেনার পরে ধরো হচ্ছে যে কোনো কারোর থেকে আমরা বাকিতে কিনছি, বাকিতে কিনছি বা নগদে কিনছি, ধরো বাকিতে কিনলাম বা নগদে কিনলাম, যেটাই করলাম। কেনার পরে ধরো আমি হচ্ছে কি করলাম, 20টা মোবাইল কিনলাম। 20টা মোবাইল কেনার পরে ক্রয়কৃত ফেরত পাঠাইলাম হচ্ছে ধরো 2 পিস ফেরত পাঠাইলাম। 2 পিস ফেরত পাঠানোর পরে আমি ধরো ক্রয় করার পরে তারে হচ্ছে টাকা পাঠাইছি না। ধরো 10টা ফোনের জন্য আমি পাঠাইলাম কত, 10 লাখ টাকা পাঠাইলাম। 10টা ফোনের জন্য 10 লাখ টাকা পাঠাইলাম। হ্যাঁ, 2টা পণ্য যখন সে আমার কাছে, তাহলে হচ্ছে টাকা পাঠাইলাম না, ধরো হচ্ছে সে আমার কাছে পাবে। পণ্য কিনলাম, পণ্য আমার কাছে আসছে, টাকা পাবে ও 10 লাখ। এখন আমি কি করলাম, তারে 2টা ফোন পাঠাই দিলাম। তাহলে সে আমার কাছে কত টাকা পাবে? 2 লাখ টাকা মাইনাস হয়ে যাবে। 2 লাখ টাকা যদি মাইনাস হয়ে যায়, তার মানে কি টোটাল আমার 8 লাখ টাকার মধ্যে আমার লেনদেন হবে। তাহলে দেখো আমরা সাধারণত মানে ফেরত গুলা হচ্ছে কি হিসাব করি, বাকিতে হয়েছে হিসাব করে আমরা দেনাদার পাওনাদার গুলা হিসাব করি। নগদ হইলে নগদটা লেখা থাকে, তাহলে নগদ টাকা আমরা যেটা করছি সেটা সমপরিমাণ টাকা আমরা কমাই দিব, বা আমার ব্যবসায় চলে আসছে, আবার দেওয়া লাগে না। 10 লাখ টাকা করছি, 2 লাখ টাকা আমার কাছে চলে আসছে। কিন্তু আমরা যখন বাকিতে লেনদেন করব, তাহলে ধরো সে আমার কাছে পাবে হচ্ছে 10 লাখ, মানে কি পাওনাদার। হ্যাঁ, পাওনাদার। পণ্য যখন আমি ক্রয় করছি, আমি ক্রয় করলে সে হচ্ছে আমার কি পাওনাদার। তাহলে আমি যখন পাঠাই দিচ্ছি, তাহলে হচ্ছে আমার কি হয়ে যাবে, পাঠাই দিলে তার হিসাবটা কমে যাবে, আমার হিসাবটা বৃদ্ধি হয়ে যাবে। সাব্বির হোসেন লিখছো ক্রয় ফেরত হিসাব, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব। আরেকজন লিখছো ফদেয় হিসাব, আরেকজন প্রাপ্য হিসাব লিখছো। প্রাপ্য এবং ফদেয় কেন, যদি কেউ শর্ট করে লিখতে পারো আমি একটু খুশি হব, যদি লিখে বলতে পারো যে মানে তোমার হিসাবে কেন প্রাপ্য, তোমার হিসাবে কেন ফদেয়। এই জিনিসটা সবসময় সমস্যা হয়। আরেকটা জিনিস আন্তঃফেরত বই ফেরত, এটা নিয়ে আমি এটা শেষ করে বলতেছি। আন্তঃফেরত বই ফেরত, অনেকে এটা বুঝতে পারে না যে এটা কি মানে কোনটা, ক্রয় ফেরত না বিক্রয় ফেরত হিসাবে এটা কথা বলছে। আচ্ছা, কয়েকজনে লিখতেছ, ব্যাখ্যাটা যদি দিতে পারো। নিশাদ ইসলাম, মাইনুল ইসলাম, যাতে তোমরা ক্লিয়ার হয়, এই জন্য হচ্ছে মূলত আমি কমেন্টগুলার রিপ্লাই সাথে সাথে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, নগদান হিসাব হবে না, কারণ হচ্ছে এখানে যেহেতু নগদ বলা নাই, আমরা হচ্ছে ধরে নিব এটা বাকিতে, নগদ যেহেতু বলা নাই। ব্যাখ্যা দাও, আমি করতেছি। আচ্ছা, ওটা এন্ট্রিটা দেখার আগে এখানে একটা দেখো, পদেয় কি আর প্রাপ্য কি। পদেয় কি আর প্রাপ্য কি, এটা একটু বলো। পদেয়র মধ্যে দেওয়া শব্দটা দেওয়া আছে, দেখো। তাহলে কি করতে হবে, আমারে দিতে হবে। তা আমরা কাকে টাকা দিই? ধরো আমার ফ্রেন্ড আমার কাছে টাকা পাবে, আমি কি টাকা পাইলে তারে দিতে হবে না? এই পদেয় এবং প্রাপ্যর ক্ষেত্রে দুইটা জিনিস, দেওয়া জিনিসটা হচ্ছে দিতে হবে। দিতে হলে কাকে দিব, আমরা পাওনাদারকে দিব। তাহলে পদেয়র আরেকটা হিসাব কি, পাওনাদার। সরি, আরেকটা হিসাব বলতে আরেকটা নাম। আর প্রাপ্য আমরা কার থেকে টাকা পাবো, যে দেনাদার। আর আমরা যখন জাবেদা বা অ্যাকাউন্টিং এ হিসাব বিজ্ঞানে যে কোনো এন্ট্রি করতে যাব, আমরা এজ এ কোম্পানির, এখানে মিস্টার আলম, নিজেকে মিস্টার আলম হিসাবে কল্পনা করবা। ঠিক আছে? এখন দেখো, আমার কাছে যে টাকা পাবে, ক্রয়ের সাথে কি পাওনাদারের সম্পর্ক না। আমি তার থেকে ধরো বাকিতে আনলাম, বললাম 10টা ফোন বাকিতে নিয়ে আসলাম। বাকিতে যদি নিয়ে আসি, তাহলে একটা জিনিস দেখো, বাকিতে নিয়ে আসার পরে কি হয়েছে, সে আমার কাছে টাকা পাবে না, পাওনাদারের সাথে সম্পর্ক না। ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। কিভাবে বিক্রয় করলাম, তাহলে কি সে আমার কাছে দেনাদার, সেটা আরেকটা নাম। আমার বাসায় যদি আমরা এটা করতে চাই, সেটা হচ্ছে প্রাপ্য। তাহলে কি আমরা তার থেকে পাবো। এই দুইটা জিনিসে
ম্যাক্সিমাম মানুষ ভুল করে। আরেকটা ভুল করে আন্তঃফেরত বই ফেরত, এটা বলতেছি, এটা শেষ করে তারপর বলতেছি, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হোপফুলি। তারপরে ক্রয় ফেরত এবং বই ফেরত, এখানে দেখো আন্তঃফেরত আর বই ফেরত। আন্ত মানে কি আমরা জানি সাধারণত, আন্ত মানে হচ্ছে নিজে সেলফ বুঝায় আর কি। তাহলে হচ্ছে আন্ত মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, তাহলে আমরা কোনো জিনিস বিক্রয় করলে সেই জিনিস আমার কাছে ফেরত চলে আসছে। ফেরত যেহেতু আসছে তাহলে ফেরত, এটা হচ্ছে কি বিক্রয় ফেরত, এটা হচ্ছে কি বিক্রয় ফেরত। আর বহি মানে হচ্ছে আমার থেকে চলে গেছে। যেমন দেখো এখানে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো, তার কাছে ফেরত পাঠাইলাম, তাহলে কি আমার প্রতিষ্ঠান থেকে পণ্যটা চলে গেছে না, সেটা হচ্ছে কি ক্রয় ফেরত। এখন যদি এই টার্মগুলো থাকে এখানে জাস্ট হচ্ছে কি ক্রয় ফেরত, ক্রয়কৃত পণ্য ফেরত না লিখে এখানে ধরো বই ফেরত আন্তঃফেরত লেখা থাকতো, তাহলে তো আশা করি সমস্যা হইতো না। এই যে একদম ভুল করছো, আন্তঃফেরত বলতেছে হচ্ছে ক্রয় ফেরত, বহি ফেরত বলতেছে হচ্ছে বিক্রয় ফেরত। এই যে সরেয়া বয়ের সাথে বয়ের সম্পর্ক আছে, এই জন্য যে বহির সাথে বিক্রয়ের সম্পর্ক হবে তা না। তুমি আগে দেখতে হবে তোমার থেকে পণ্য আসতেছে না চলে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমাদের নিচে যেহেতু জায়গা নাই আমরা হচ্ছে উপরে লেখার চেষ্টা করব। উপরের গুলা হয়ে গেছে, এতটুকু আমি মুছলাম, ঠিক আছে? আর একটা জিনিস কাজ করবা তোমরা, যেহেতু মোটামুটি আরো একদিন সময় আছে, কোশ্চেন সলভ করবা মিনিমাম সব টপিকে 4-5টা করে কোশ্চেন সলভ করবা। করার পরে কিছু কিছু টার্মগুলো আটকে যাবা, সেগুলো হচ্ছে তোমরা হচ্ছে, আমি তো ব্যাখ্যা করতেছি, যদি এরপরেও বলে যাও তোমরা হচ্ছে রিডিং পড়বা, ব্যাখ্যাগুলা খুব সুন্দর করে দেওয়া আছে, এই জিনিসটা কি করবা পড়বা। তাহলে 22 আশা করি ক্লিয়ার। 22 যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা করব 25। আমি উপর থেকে লিখতেছি, তোমরা হিসাবটা একটু নিজেরা হচ্ছে এন্ট্রি খাতা যেহেতু নিছো এন্ট্রিটা মিলাই নিও। তাহলে 25-এর মধ্যে কি হচ্ছে চেকের মাধ্যমে, চেক শব্দটা আসলে তোমরা বুঝবে সেটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। এটা আমরা সাধারণত ক্লিয়ার সবাই, ব্যাংকের মাধ্যমে যদি লেনদেন হয়, বিজ্ঞাপন হচ্ছে আমার একটা খরচ, বিজ্ঞাপন বিল আমরা কি করি, মার্কেটিং করি না, বিজ্ঞাপন দিই, অ্যাড দিই বিভিন্ন জায়গায়, বা হচ্ছে অনলাইন প্রচার করি, সেটাই করি, সেটা আমাদের জন্য খরচ। একই সাথে সেটা কি হচ্ছে চেকের মাধ্যমে করার কারণে সেটা হচ্ছে ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক। তাহলে বিজ্ঞাপন বিল আরেকটার সাথে চেকের সম্পর্ক। যদি চেকে করা না থাকতো সেটা হচ্ছে কি নগদ। এখন দেখো বিজ্ঞাপন দেওয়ার জন্য আমার কাছ থেকে কি টাকা চলে গেছে না, টাকা চলে গেলে ক্রেডিট হবে, আসলে কি হয়ে যাবে, যদি কথার কথা এখানে যদি চেক বলা না থাকতো তাহলে হচ্ছে কি লিখতাম, নগদ লিখতাম। যেহেতু বলা আছে চেকের মাধ্যমে করলাম, ব্যাংক হিসাব ক্রেডিট করছি, এটা পরে আমি ক্রেডিটটা আগে লিখতেছি। কেন লিখতেছি, কারণ ব্যাংক থেকে আমার টাকাটা চলে যাবে। সেটা যদি ক্রেডিট হয় তাহলে আমরা মানে এটার ডেবিট বেনিফিট কি হয়েছে, আমরা বিজ্ঞাপন দিতে পারছি, বিজ্ঞাপন হিসাব ডেবিট। তাহলে কত ছিল এটা, 5000 টাকা, 500 5000 5000 টাকা, 5000 টাকা। তারপর হচ্ছে কি 28 নম্বর, যন্ত্রপাতি অবচয়। অবচয় শব্দটা কি তোমরা ক্লিয়ার? অবচয়, অবচয় কি, অবলোপন কি, তারপর হচ্ছে বাট্টা, তোমাদের কিছু কিছু টার্ম মনে রাখতে হবে। কুরিন বলতেছি আমি, কোশ্চেনটা শেষ করে বাকি টার্মগুলো বলতেছি যেগুলো এটার মধ্যে নাই। তাহলে অবচয়, অবচয় জিনিসটা হচ্ছে কথা, একটা জিনিস ধরো তুমি হচ্ছে একটা ধরো একটা ফ্রিজ কিনলা, ব্যবসার জন্য না, ধরো বাসার জন্য আমরা একটা ফ্রিজ কিনলাম। ফ্রিজটা 5 বছর না 1 বছরে ধরলাম, 1 বছর ইউজ করার পরে এটা থেকে আমরা সার্ভিস নেওয়ার পরে একটা সার্ভিস, ধরো এটা আমরা হিসাবটা আমরা ক্যালকুলেশন করলাম, ধরো 50,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনলাম, 1 বছর সমপরিমাণ মূল্যে আমরা ধরে নিলাম যে 1 বছর ইউজ করার পরে আমরা 5,000 টাকার মতো সার্ভিস পাইছি। তাইলে 1 বছর পরে ওই ফ্রিজটার আসলে আমরা সার্ভিসটা নিয়ে নিছি, সার্ভিসটা মাইনাস হয়ে যাবে, ওটা নেওয়ার পর ওইটার অ্যাকচুয়াল মূল্য কত থাকতেছে, অ্যাকচুয়াল মূল্য থাকতেছে ধরো 50,000 নিলে সেটা 45,000 থাকতেছে। তাইলে আমরা সম্পদ ব্যবহারের ফলে যে পরিমাণ সার্ভিস পাচ্ছি, অথবা ওইটার ক্ষয়জনিত কারণে সেটার যে পরিমাণ টাকাটা হচ্ছে মাইনাস হচ্ছে, বা যে পরিমাণ সম্পদ ক্ষয় হচ্ছে, সেটা হচ্ছে অবচয়, সেটা হচ্ছে অবচয়। আর অবলোপনটা আসছে সম্পদ, সেটাও সম্পদের ক্ষেত্রেই আসে, ধরো হচ্ছে যেমন ইজারা সম্পদ আসতে পারে, তারপর হচ্ছে তোমার
যে কোনো একটা সম্পদ আসতে পারে, অবলোপন হচ্ছে সেটা হচ্ছে তুমি 10 বছরের জন্য একটা জিনিস লিজ নিছো, লিজ নেওয়ার পরে 1 বছর পরে একটা জিনিস 10 বছরের জন্য নিয়ে যদি পেল, মানে আমরা লিজ নিলাম, লিজ তো অনেকে বুঝতে পারো আর কি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী আমরা ওইদিকে মূলত লিজ শব্দটা ব্যবহার করে, বা ইজারা অনেকে বুঝতে পারো। তো ইজারা নেওয়ার পরে এটা হচ্ছে আমরা 1 বছর বা 2 বছর ব্যবহার করলাম, আমরা 10 বছরের জন্য 10,000 টাকা নিলাম। তাহলে দেখো 1 বছরের সমপরিমাণ 1,000 টাকা। এখন 1 বছর পরে ওটার মূল্য বা আমার ইজারার মূল্য থাকতেছে কত? 10,000 টাকা যদি নিই, 1 বছরে 1,000 টাকা চলে গেলে আর 9,000 টাকা আমাদের থাকতেছে। তাহলে 1 বছরের যে সমপরিমাণ টাকাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে আমার কি? অবলোপন। আর অবশ্যই জিনিসটা কি? যে কোনো আমাদের স্থায়ী সম্পদ বা সম্পদের যে ব্যবহারজনিত ক্ষয়, সেটার যে আর্থিক মূল্য সেটা হচ্ছে কি? অবশ্যই। ওকে, তাহলে এখন দেখো অবশ্যই হওয়ার পরে কি হয়েছে? যন্ত্রপাতির অবশ্যই ধার্য করছে 3,000 টাকা। আমরা মনে করলাম যে তার 1 মাস বা 1 বছর ব্যবহার পরে, বা 1 মাস ধরো, এখানে যেহেতু মাসে হিসাব করতেছি, এই মাস ব্যবহার করার পরে তার 3,000 টাকা সমপরিমাণ ভ্যালু এটার কমে গেছে। 3,000 টাকা সমপরিমাণ যদি ভ্যালু কমে যায় তাহলে কি হবে? আচ্ছা, এই 3,000 টাকা আমরা কি করব এখন? এটা তো আমরা কোনো দিক থেকে আমরা বেনিফিট পাবো না। বেনিফিট না পাইলে ওইটা হিসাবটা আমরা ধরে নিতে হবে, কারণ আমার খরচ যেহেতু হয়েছে ওটা যেহেতু পাবো না, ওইটা হচ্ছে অবশ্যই সঞ্চিতি নামে একটা শব্দ আসবে। তাহলে অবশ্যই হিসাবের জন্য আমরা কি করব? অবশ্যই হিসাবের জন্য ডেবিট, আর সমপরিমাণ ক্রেডিট কি জন্য হচ্ছে? কারণ এটার জন্য আমরা একটা ব্যয় করছি, সেটা কি করছি? সঞ্চিতি। আমরা হচ্ছে রিজার্ভে ধরে নিছি আমাদের, যে ধরো আমার কাছে 1 লাখ টাকা আছে, অবশ্যই ধরে নিলাম 3,000 টাকা। এখন এখান থেকে আমার দেখো মূল টাকা থেকে আমি 3,000 টাকা কিন্তু অবশ্যয়ের হিসাবে ধার্য করে নিলাম। আমার এটা যদি ফ্রিজের দাম যদি 50,000 টাকা হয়, তাহলে আমার মূলধন যতই থাকুক, আমরা হচ্ছে মূলধন থেকে 3,000 টাকা কি করছি? অবশ্যয়ের জন্য সঞ্চিতি আমরা কি জানি? সঞ্চয় শব্দটা আমরা জানি না। আমরা সঞ্চয় করি বা জমা রাখি বিভিন্ন ফিউচারের জন্য, বিমা করে রাখি, সঞ্চয় করে রাখি। তার মানে কি? সঞ্চয় শব্দটা কেন আসবে? কারণ এর হিসাব আমরা কোথাও দেখাতে পারতেছি না, কিন্তু আমার যে মেইন টাকাটা আছে আমরা ধরে নিচ্ছি ওই টাকার মধ্যে কি হয়েছে? আমার এই যে সঞ্চয় করে রেখে দিচ্ছি, এই সঞ্চয় আরো আসবে, সেটা তো অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, সঞ্চিতি যখন আসবে সেটাই, মানে সমপরিমাণ মূল্য কি করছি আমি আমার কাছে ওইটারে খরচ হিসাবে দেখাই দিছি। এটা হচ্ছে অবশ্যই সঞ্চিতি। এটা সবসময় অবশ্যই হিসাব ডেবিট, অবশ্যই সঞ্চিতি হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে কত টাকা ক্রেডিট হবে? 3,000 টাকা। 3,000 টাকা। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো বেতন আমার কি? বেতন আমার অফিসিয়াল খরচ। বেতন আর মজুরির ক্ষেত্রে ঝামেলায় পড়ে অনেকে, স্টুডেন্ট হিসাবে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। বেতনে কি হবে দেবে? 10,000 টাকা বেতন প্রদান করা হলো। কি পুরোটা লিখি নাই? অফিস কর্মী শফিককে বেতন প্রদান করা হলো। আচ্ছা, বেতন প্রদান করার ফলে আমাদের থেকে কি চলে গেছে বলো তো? টাকা চলে গেছে না? আমার থেকে যদি টাকা চলে যায় তাহলে টাকা কি হয়ে যাবে? ক্রেডিট হবে না? আর কোন খাতের জন্য আমার টাকাটা চলে যাচ্ছে? 1,60,60 সুন্দর। তাহলে আমার নগদ টাকা দিয়ে যদি আমরা তার বেতন পরিশোধ করি, আমার থেকে নগদ চলে যাচ্ছে, নগদ ক্রেডিট, আর বেতন হিসাবের জন্য যাচ্ছে বেতন ডেবিট। ঠিক আছে? কারণ বেতন হিসাবে আমার এটা যোগ হয়ে যাচ্ছে। আমার বেতনটা যদি আমি দিয়ে দিই, এটা তো পরবর্তীতে দেওয়া লাগতেছে না। ঠিক আছে? বেতন হিসাব আর হচ্ছে কি নগদ হিসাব। এখন যদি বলতো ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হলো, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হলো, তাহলে কি হয়ে যেত? বেতন হিসাব আর ব্যাংক হিসাব চলে আসতেছে 10,000 টাকা। আশা করি ক্লিয়ার। একটা জিনিস মনে রাখবো, আমাদের কি করতে হয়? সর্বশেষে আমাদের এগুলো যোগ করে দেখতে হয় যে সবগুলো ঠিক আছে কিনা। আমি সময় স্বল্পতার কারণে এগুলো ডিরেক্ট বসাই দিচ্ছি। 3,65,000 সামথিং আসছে, 65,000 টাকার মতো। তোমরা এটা যোগ করে ক্যালকুলেটর থাকলে একটু ইনস্ট্যান্টলি করে দেখতে পারো, দেখে বলতে পারো যে স্যার এটা মিলে নাই। তো এটা মোট দেখায়। আর একটা জিনিস মনে রাখবা, এখানে জায়গা কম, আমি নিচের দিকে একটু মুছে দেখাচ্ছি তোমাদেরকে। আশা করি এগুলা তোমরা জানার কথা। ধরো হচ্ছে আমার এটা যোগ করলাম, যোগ করার পরে তোমরা এখানে 2টা দাগ দেখতে পাও। এই দাগটা কি বলতে পারবা?
এই যে দুইটা দাগ টানে, এই দাগ দুইটা কি বলে এটা বলতে পারবা? দাগটা হচ্ছে কি, আমরা জ্যাক টেনে দিলাম, আমাদের হিসাব সম্পন্ন হয়েছে, হিসাব ক্লোজ হয়ে গেছে, এটা হচ্ছে ক্লোজিং বোঝায়। আমরা সাধারণত লিখলে লেখার শেষে অনেক সময় এভাবে দিয়ে রাখি বা এভাবে দিই। আর দুইটা জ্যার মানে হচ্ছে আমাদের হচ্ছে কি এটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এর বাইরে জাবেদার যে এন্ট্রিগুলোর মধ্যে, হ্যাঁ, যে এন্ট্রিগুলোর মধ্যে তোমাদের সমস্যা সবসময় হয়ে থাকে সেই এন্ট্রিগুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি। যেমন কুরিন, যেমন কুরিন, সুন্দর, অনেকে ভালোই ইয়ে দিছ, সমাপ্তি জের, ঠিক আছে। তাহলে হচ্ছে কুরিন, কুরিনের আরেকটা নাম কি? তোমরা যারা পড়াশোনা করছো তারা তো জানোই। কুরিন হচ্ছে কি অনাদায়ী, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। এখন কুরিনের সাথে আরেকটা কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা, পাওনাদারের থেকে তো আমরা যে জিনিসটা পাই না, মানে পাওয়া সম্ভব নয়। কথার কথা, তোমাদের কোনো বন্ধুর কাছে তুমি 520 টাকা পাবা, কথার কথা 520 টাকা পাওয়া, তুমি জানো তোমার ওই বন্ধু তোমারে যদি দেয় 500 টাকা বরাবর দিবে, আর 20 টাকাও কখনোই দিবে না, যেহেতু খুচরা হিসাবে আমরা বন্ধু বান্ধবকে নাই দিতে পারি। ব্যবসায়িক ক্ষেত্রেও সেম, ব্যবসায়িক ক্ষেত্রেও এরকম কিছু লেনদেন থেকে থাকে। তুমি শিওর জানো যে তোমার ওই টাকাটা ওই পাওনাদার বা দেনাদারের থেকে তুমি আর পাওয়ার সম্ভাবনা কখনোই নাই। এখন সম্ভাবনা যেহেতু নাই, আমাদের দুই পাশ ডেবিট ক্রেডিট কি সমান হবে ওটা যদি আমি না দেখাই, আর যদি কম দেখাই, ধরো আমি হচ্ছে কি 500 টাকায় সেল করলাম, 520 টাকায় সেল করলাম, তাহলে তো আমাদের এই সমপরিমাণ হিসাব আমরা জাবেদা থেকে, জাবেদা নগদান খতিয়ান আমরা করে ফেলবো। করে ফেলার পরে 510 টাকা দেখায়, আমি যদি তার থেকে 500 টাকা পাই, তাহলে এই 20 টাকার জন্য আমাদের হিসাব কি গরমিল চলে আসবে না? গরমিল, গরমিল মানে হচ্ছে ডেবিট ক্রেডিট না মেলা। এখন গরমিল যদি চলে আসে, তাহলে এই টাকার জন্য আমরা কিছু কোথাও না কোথাও এন্ট্রিটা দেখাইতে হবে না? এই যেটা আমরা পাই না, মানে পাবো না, অনাদায়ী, মানে আদায় করতে পারবো না যে পাওনা টাকা, সেটাই হচ্ছে কুরিন বা অনাদায়ী পাওনা। আর এই 20 টাকা আমরা কোথাও না কোথায় দেখাই, হিসাবটা ক্লোজ করব, হিসাবটা দুই পাশ মেলানোর জন্য, সেটা হচ্ছে কুরিন বা কুরিন সঞ্চিতি। একটু আগে অবসর সঞ্চিতি যেটা বুঝাইলাম না, যে ওই টাকাটা আমাদের মাইনাস হয়ে গেছে, ওই টাকার জন্য আমরা সমপরিমাণ টাকা দেখাইয়ে এটা ক্লোজ করতেছি বা জমা রাখছি। এই সেম ভাবে এই জিনিসটা হচ্ছে কুরিন। আমাদের ব্যবসায় বড় বড় কোম্পানিগুলোতে, ছোট হয়তো কোম্পানিতে থাকে না, বড় কোম্পানিতে এরকম একটা সঞ্চিতি ফান্ড থাকে, যেটার মাধ্যমে এই লেনদেনগুলো ব্যালেন্স করা হয়। মার্কেটিং টিমে থাকতে পারে, যে কোনো থাকতে পারে, যে এটা আমার রিটার্ন আসবে না ধরে নিয়ে আমি করি, কিন্তু ওই রিটার্নটা আমরা যখন মিলাবো, সেম ভাবে হচ্ছে কি সঞ্চিতি দিয়ে ওই ফান্ড থেকে আমরা এটা ব্যালেন্স করাবো। আশা করি কুরিন এবং কুরিন সঞ্চিতি গেল। তারপরে হচ্ছে আন্তঃফেরত বহিঃফেরত নিয়ে বলছিলাম, এটা হলো। আচ্ছা, আরেকটা শব্দ, সেটা হচ্ছে বিমা সালামি। বিমা সালামির জাবেদা অথবা বিমা সালামি দ্বারা তুমি কি বুঝতেছো? তোমার কাছে টাকা আসবে নাকি তোমার কাছে যাবে? এটা যদি কেউ পারো আমার একটু বলো। বিমা সালামি, এটা একটু আমারে যদি কেউ পারো একটু বলো, বিমা সালামি কি, শর্টলি বলো, একটু আর্লি। আচ্ছা, এই যে নিশাত করিম, নিশাত ইসলাম, সরি নিশাত ইসলাম লেখছো আসবে, মেঘনা আক্তার, পূজা লেখছো আসবে, সাফা লেখছে যাবে, সাফা সালমান সাফা। আচ্ছা, এখানেই আমরা ভুল করি সালামি শব্দটা। বিমা সালামি হচ্ছে কি আমাদের প্রিমিয়াম। এক কথায় আমরা যে হচ্ছে কি প্রিমিয়াম জমা দিই না মাসে মাসে কিস্তি, সেটা হচ্ছে বিমা সালামি, সেটা হচ্ছে যাবে। গুড, যারা যাবে আনসার দিছে সেটাই। এই সালামি দেখে আবার হয়ে যায়, মানে গোলাই ফেলার দরকার নেই। আরেকটা সালামি আছে, সেটা হচ্ছে বিমা সালামি, আমি শব্দটা ভুলে গেছি, একটু দেখতে দাও। শিক্ষানবিশ সালামি, আরেকটা কি শিক্ষানবিশ সালামি।
নবিশ, বানান সম্ভবত ভুল হয়েছে, এটা আবার হচ্ছে পাবো, এটা হচ্ছে আমাদের কাছে পাবো। শিক্ষানবিশ বলতে কি, তোমরা সাধারণত জানো যে তোমরা তো সম্ভবত ফার্স্ট সেমিস্টার, যাই হোক, আমরা ইন্টার্নশিপ করি না, ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বলি। যদিও ইন্টার্নশিপ শব্দটা হচ্ছে আমরা তোমার ওইখানে কাজ করব, তোমার কাজ করে দিব ওই প্রতিষ্ঠানে, বিনিময়ে আমার একটা সম্মানী দিবে। শিক্ষানবিশ মানে হচ্ছে শিক্ষণকালীন সময়ে আমাদেরকে কিছু টাকা সম্মানী দেবে, বেতন বলা চলে না, এটাকে সম্মানী বলে, অথবা টিউশনি করে আমরা যে সম্মানী পাই সেটা হচ্ছে আবার আমার কাছে টাকা আসবে। তাহলে এ সালামি আর এ সালামের মধ্যে বিশাল আকাশ পাতাল তফাৎ হয়ে থাকে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসটার মধ্যে খুবই সমস্যা হয়, এই জন্য তোমাদের এন্ট্রিগুলো আমি আলাদা করে রাখছি, আর কিছু এন্ট্রি আছে। আচ্ছা, তাহলে এই কয়েকটাই এন্ট্রি, আন্তঃফেরত, কুরিন, এগুলা নিয়ে সমস্যা হয়। আর বাট্টা মানে স্যার, ওইটা তো বুঝছো, কারবারি বাট্টা, এটা হচ্ছে তোমার খতিয়ানের শেষে দিয়ে একটা ব্যাখ্যা দেওয়া আছে, কারবারি বাট্টা কি, নগদ বাট্টা কি। ঠিক আছে, কারবারি বাট্টাগুলো আমরা সাধারণত হিসাব করি না, আর বাকি যে বাট্টাগুলো আছে সেই বাট্টাগুলো আমাদের হিসাব করতে হয়। ওকে, তারপর হচ্ছে আমরা এটার আমাদের জাবেদা থেকে আমাদের প্রতিটা হিসাবের টাইটেল অনুযায়ী আমরা হচ্ছে যখন কি করব, আলাদা আলাদা হিসাবে এন্ট্রি করব, তখন সেটা হয়ে যায় কি, খতিয়ান, সেটা হয়ে যায় খতিয়ান আর রেওয়ামিল। আরেকটা শব্দ বলে রাখি, আমরা যে চূড়ান্ত হিসাব বললাম, চূড়ান্ত হিসাবে 4টা হিসাব আছে। চূড়ান্ত হিসাবে কয়টা হিসাব আছে? আমরা চূড়ান্ততে চলে যাচ্ছি ডিরেক্ট। যদি তোমাদের বাকি মাঝখানের গুলোতে সমস্যা থেকে থাকে তোমরা দেখবা, যদিও আমাদের চূড়ান্ত হিসাব থেকে আসবে শিওর 20 মার্কের একটা কোশ্চেন। আর চূড়ান্ত হিসাব মূলত 4টা হিসাব নিয়ে গঠিত, 4টা হিসাব নিয়ে গঠিত, সেটার মধ্যে একটা হিসাব না, বাট এটা হচ্ছে একটা সামারি রিপোর্ট, আর কিছুই না। এটা হচ্ছে উৎপাদন। আমরা যদিও মনে করি চূড়ান্ত হিসাবের আগে চ্যাপ্টারে যেহেতু রেওয়ামিল দেওয়া আছে, তার মানে হচ্ছে কি উৎপাদন। একবারে শুরুতে আমি বলছিলাম উৎপাদন মানে হচ্ছে রেওয়ামিল, যেটা আমাদের কোশ্চেনে রেওয়ামিল, তার মানে এটা আমাদের করা লাগতেছে না, এটা দেওয়া আছে অলরেডি। আর দুইটা কি, ক্রয় বিক্রয়, আর একটা হচ্ছে লাভ লোকসান। আমরা এগুলা চূড়ান্ত হিসাব সবসময় বছরের শেষে করতে হয়, বছরের শেষে করতে হয়। তাহলে হচ্ছে কি লাভ লোকসান। আরেকটা হচ্ছে আমরা যেটা বলি উদ্বৃত্ত পত্র, অথবা হচ্ছে কি উদ্বৃত্ত পত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী, যেটাই বলি, এটা মূলত বিবরণী পত্র, বাট এটা হিসাব না, বাট আমাদের করতে হয়। কারণ একবার টপ ম্যানেজমেন্ট, যারা হচ্ছে আমি মালিক, আমি হচ্ছে আর্থিক কোনো কিছুই বুঝি না, আমার জন্য অ্যাকাউন্টিং এর আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট করা আছে। আমার যদি সে কি বলে তোমার একবারে জাবেদা থেকে শুরু করে সব হিসাব দেয়, আমি কি বুঝতে পারবো? আমি বুঝতে পারবো না। তখন আমরা হচ্ছে ফাইনাল টপ ম্যানেজমেন্টের কাছে বা হচ্ছে যারা বুঝে না তাদেরকে আমরা এই জিনিসটা বলছি যে বাৎসরিক বছর শেষে আমাদের অত টাকা লাভ হয়েছে, লোকসান হয়েছে, অত টাকা উদ্বৃত্ত আছে, অত টাকা জমা আছে, বা এত টাকা সম্পদ, মানে মূলধন। আমরা উদ্বৃত্ত কি করি, মূলধন, দায় আর আমাদের সম্পত্তিগুলো হিসাব করি, যে আমার অত টাকার শেষে, বাৎসরিক শেষে আমার অত টাকার সম্পদ বাড়ছে, অত টাকার সম্পদ কমছে, অত টাকা আছে, অত টাকা দায় দেনা আছে আমরা। এটা হচ্ছে উদ্বৃত্তপত্র। আর এগুলা থেকে তো আমরা ডিরেক্ট ক্রয় বিক্রয়, শুধুমাত্র ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবে, আর লাভ লোকসানগুলোতে যাবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখো, ক্রয় বিক্রয় শুধুমাত্র আমরা এটা হচ্ছে আনঅফিসিয়াল ধরবো, আনঅফিসিয়াল। এটা ব্যাখ্যা করতেছি, এটা তো অফিসিয়াল হিসাবগুলো যাবে। আনঅফিসিয়াল বলতে সেটা কি, ডেইলি বেসিসের হিসাবগুলো যাইতে পারে, যেটা হচ্ছে মাঠ ঘাটে কাজ করা হয়। আনঅফিসিয়াল আমি এই জিনিসটা বললাম, মাঠে হইতে পারে, যেমন হচ্ছে মজুরি। এখন তোমাদের ঝামেলা হইতে পারে মজুরি আর বেতনের মধ্যে। দেখো, বেতন হয় কখন, মাস শেষে আমরা যখন একটা শ্রমিকের বা যে কোনো একটা কারো বেতন দিই, সেটা হচ্ছে কি মাস শেষে হয়। তাহলে কি এটা অফিসিয়াল না? এটা যদি অফিসিয়াল হয়ে যায়, সেটা কোথায় যাবে? সেটা লাভ লোকসানে যাবে। আর মজুরি সাধারণত দিনেরটা দিনে দিয়ে থাকি, এই জন্য আমি আনঅফিসিয়াল বা ডেইলি বেসিসে বললাম। এই যে এই টাইপের যে হিসাবগুলো থাকবে ডেইলি বেসিস বা মাঠে অফিসের বাইরে সম্পন্ন হয়, সেগুলো ক্রয় বিক্রয়ে আসবে। আর লাভ লোকসানে যাবে হচ্ছে অফিসিয়ালগুলো, অফিসিয়াল আয় ব্যয় খরচ, এগুলো হচ্ছে কি যাবে, লাভ লোকসানে যাবে। আর উদ্বৃত্ত পত্রতে হচ্ছে কি যাবে, মালিকানা দায়
তারপর হচ্ছে কি সম্পত্তি যাবে। এতটুকু মনে রাখো। আর দুইটা কথা বলতেছি, তারপরে আমরা হচ্ছে এক্সাম্পল শুরু করতেছি। হয়তো বিরক্ত হতে পারো, অনেক সময় হয়েছে না, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা শুরু করব। তাহলে দেখো দুইটা জিনিস মনে রাখবা। এখানে একটা কথা আছে না, সমন্বয়। সমন্বয় সমন্বয় কথাটা এই আমরা যখন চূড়ান্ত হিসাব করব, সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ। সমন্বয়টা কি এখন এটা তোমাদের বুঝতে হবে। সমন্বয়টা কি? সমন্বয়টা হচ্ছে যেগুলো আমাদের বাৎসরিক হিসাবের মধ্যে এন্ট্রি করতে আমরা কোনো কারণে ভুলে গেছি বা করি নাই, সেটা শেষে আমরা সমন্বয় করব। আমাদের যে হিসাবগুলো করব শেষের দিকে এই জিনিসটা চূড়ান্ত হিসাবে সমন্বয় করে ফেলবো। অনেক সময় হইতে পারে না আমরা কোনো একটা খরচ বা আয় হয়েছে, আমরা এটা লিখতে ভুলে গেছি, সেটা যখন আমরা শেষের দিকে আগের এক্সিস্টিং হিসাবের সাথে এটা হচ্ছে ইনক্লুড করব, সেটা হচ্ছে সমন্বয়। এই জন্য সমন্বয়গুলোর কাজ আমরা আগে করব। সমন্বয়গুলোর কাজ আমরা আগে করব। আমি একটু ছোট করে লিখি। আচ্ছা, এদিকেই লিখি সমন্বয়। তাইলে সমন্বয়গুলার একটা জিনিস মনে রাখবা, সমন্বয়গুলা কি হয়? 2 বার ইউজ হয়। অর্থ হচ্ছে সমন্বয়গুলা একবার ইউজ হবে লাভ লোকসান অথবা ক্রয় বিক্রয়। মনে রাখবা, লাভ লোকসান অথবা ক্রয় বিক্রয় একবার হচ্ছে, আরেকবার কোথায় যাবে? চূড়ান্ত হিসাবে যাবে। তাহলে আমাদের কি এটা বেটার হয় না সমন্বয়গুলো আমরা পেন্সিল দিয়ে বা কিছু দিয়ে হচ্ছে কারেকশন করে? ওকে, তাহলে সমন্বয়গুলো আমরা যদি এরকম হয় যে কোথাও আমরা হচ্ছে এন্ট্রি করে রাখলাম, কোশ্চেনের মধ্যে হোক, তোমরা এখন তো আমাদের কোশ্চেন নাই, কোশ্চেনের মধ্যে হোক পেন্সিল দিয়ে আমরা লিখলাম এটা কয়বার ইউজ করছি। একবার ইউজ করলে একটা দাগ দিয়ে রাখলাম বা কেটে দিলাম, 2 বার ইউজ করলে 2 বার। আর রেওয়া মিলের হিসাবগুলো একবারই এন্ট্রি হবে। কি হবে? রেওয়া মিল একবার এন্ট্রি হবে। রেওয়া মিল একবার এন্ট্রি হবে, ইউজ হবে আমি লিখলাম, এন্ট্রি হবে লিখতে পারো। ওকে, এই দুইটা জিনিস যদি মনে রাখো, এরপর হচ্ছে জাস্ট কোশ্চেন থেকে কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না এটা যদি কেটে দাও বা পেন্সিল দিয়ে নোট করে রাখো, তাহলে দেখবা যে চূড়ান্ত হিসাব ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, কোনো সমস্যা থাকবে না। ওকে, চূড়ান্ত হিসাব কোনটা দেখা যায়? চূড়ান্ত হিসাব শুরু করতেছি আমরা। তোমরা যারা অপেক্ষা করতেছো তারা চাইলে মনোযোগ শুরু করো। হয়তো অনেকে যাবে তাতে ভালো, সেক্ষেত্রে ওটা খেয়াল করো নাই বা মনোযোগ দাও। আচ্ছা, এই কোশ্চেনটা দেখতেছি অনেকবারে আসছে। আচ্ছা, তোমরা এটা কোন প্রবিধান আমি আসলে খেয়াল করি নাই, যেটাই হোক আগেরটা যদি মিলে থাকে, এই কোশ্চেনটা হচ্ছে 163 পেজ, হক প্রকাশনে 163 পেজ, 6 নাম্বার, মিস্টার সাকিন রেওয়া মিল। মিস্টার সাকিনের রেওয়া মিল। কোশ্চেনটা কি উঠাই দিতে হবে নাকি তোমরা বই থেকে খুঁজে পাবা, এটা একটু জানাও তো। মিস্টার সাকিন, প্রথম এন্ট্রিটা আছে উত্তোলন 10,000 অথবা কোথাও 1 লাখ থাকতে পারে বা 1,000 এরকম থাকতে পারে। পৃষ্ঠা নাম্বার 163, হক প্রকাশনী। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, লিখলে আবার বোর্ডে জায়গা থাকে না। আচ্ছা, লিখতেছি, সমস্যা নাই। তাহলে এটা কি? রেওয়া মিল। উত্তোলন 10,000, এই পাশ ডেবিটের পাশে, এই পাশ ক্রেডিটের পাশ। আমি কোশ্চেন যেহেতু লিখতেছি তাহলে ওই জিনিসটা লিখলাম না। তোমরা এটা এতটুক আশা করি বুঝবা। 10,000 টাকা প্রারম্ভিক মজুদ পণ্য 10,000। আসবাবপত্র দেওয়া আছে, 14,500 টাকা। দালান কোঠা 30,000 টাকা। 30,000 টাকা। বিনিয়োগ দেওয়া আছে কত?
15,000 টাকা। বিবিধ দেনাদার 10,000 টাকা। কোশ্চেন না লিখলে তোমাদের আরো অনেকগুলো সলভ করে দেওয়া যেত। 35,000 টাকা। ওকে, কোশ্চেন লেখার দরকার নাই বলছো। আচ্ছা, একটু লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। ইয়ের জন্য তোমাদের এন্ট্রিগুলো ক্রস করলে কিভাবে তোমার হিসাবটা ক্লোজ করতে সুবিধা হয় এটা দেখাচ্ছি। একটু 2 মিনিট সময় দাও, সমস্যা নেই। পারলে তোমরা লিখতে পারো, অথবা পেন্সিল নিয়ে বসবা, তাহলে হচ্ছে কেটে দিবে করার সাথে সাথে। আমি বলতেছি বিক্রয় ফেরত 2,000 টাকা। মজুরি বেতন 3,000। বেতন 2,800। বিক্রয় পরিবহন 500 টাকা। ভাড়া 1,00,000। বিজ্ঞাপন আচ্ছা, এখানে একটা এন্ট্রি আছে দেখো, শেষটা নগদ তহবিল। নগদ তহবিল এমন একটা জিনিস, সেটা হচ্ছে তোমার হাতে সর্বশেষ নগদ থাকে। অনেক সময় এই জিনিসটা তোমরা বুঝতে পারো, লেখা দেখতে পারো, সেটা হচ্ছে কি নগদ তহবিল হচ্ছে কত, এখানে 9,000 টাকা। অনেক জায়গায় অনেক বইয়ে দেখবে সেটার এন্ট্রি দেওয়া আছে হাতে নগদ। নগদ তহবিল হাতে নগদ একই জিনিস, ঠিক আছে? এগুলাতে ভুল করা যাবে না। আচ্ছা, এখানে টাকাটা লেখা আছে 1,45,000, ওইটা আমি লিখলাম না। আর এর ডান পাশে আছে হচ্ছে ক্রেডিট দিকে আছে হচ্ছে মূলধন। আচ্ছা, আমি লিখতে আরেকটা কোশ্চেন তোমাদেরকে করে রাখি। ব্যাংক জমাতিরিক্ত, তোমরা ডান পাশে 4 নম্বরে লেখা আছে দেখো, ব্যাংক জমাতিরিক্ত কি একটু বলো তো। ওকে, আচ্ছা সাজেশনটা পিন করে দিবে, একটু অপেক্ষা করো। আচ্ছা, আমি যে কোশ্চেনটা করলাম, আচ্ছা প্রশ্নটা লিখলাম, অনেকে কোশ্চেন করছে, প্রশ্নটা লিখলাম। আচ্ছা, ব্যাংক জমা অতিরিক্ত, জমা অতিরিক্তটা হচ্ছে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, সেটা হচ্ছে জমা যোগ অতিরিক্ত। জমা যোগ অতিরিক্ত, ঠিক আছে? এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা যে ব্যাংকে যে টাকা জমা রাখছি সেটার থেকে আমরা যে বেনিফিটটা পাবো ওইটা, নাকি ব্যাংকে যে জমা রাখছি সেটা আমাদেরকে কি বলে, ব্যাংক জমা রাখার পরে
ওকে, জমা রাখার পরে আচ্ছা এরকম কখনো তোমরা অনেকেই তো লোন নাও বা বিভিন্ন ছোট ছোট এনজিওগুলো থেকে লোন আমরা সবাই নিয়ে থাকি। তাহলে একটা জিনিস তো এটা তো সবাই জানো, আমরা হচ্ছে মর্গেজ দেওয়া লাগে অথবা হচ্ছে কাউরে হচ্ছে কি করা লাগে, অন্য একজনকে দেখায় আমরা লোনগুলো নেওয়া লাগে, যে হচ্ছে তার কি বলে রিস্ক ম্যানেজমেন্টের জন্য, যে অমুক পার্সনকে দেখায় আমরা হচ্ছে টাকাটাগুলো নিই। যদি কোনো কারণে যার জন্য ঋণগুলো নিচ্ছি লোন আমরা হচ্ছে পরিশোধ করতে ব্যর্থ হলে ওই লোকের কাছে যাবে। অথবা বড় লেনদেনের ক্ষেত্রে আমরা কি করি, জমির দলিল অথবা মিনিমাম একটা টাকা আমরা ব্যাংকে জমা রাখি, তারপর হচ্ছে আমরা লোন পাস করানো লাগে। আচ্ছা, অনেক পানি কমেন্ট করতেছো, যাই হোক সমস্যা নেই। ওকে, তাইলে একটা জিনিস দেখো, ব্যাংকে আমার 500 টাকা আছে, 500 টাকা আছে। আমরা অনেক সময় কি করি, 2000 ধরো হচ্ছে আমাদের 20 লাখ টাকা আছে, 20 লাখ টাকার আমরা হচ্ছে 20 লাখ টাকা ব্যাংকে জমা আছে। আমরা স্যালারির অনেকে তো জানো বা তোমাদের পরিচিত কারো থাকতে পারে, ব্যাংকে চাকরি করে বা যে কোনো জায়গায় চাকরি করে, তার ব্যাংকে যে পরিমাণ স্যালারি আছে বা ঢুকে ওই টাকার এগেনস্টে আমরা যে কিছু লোন নিতে পারি, এই ব্যাংক জমাতিরিক্তের সাথে লোনটা সম্পর্কিত। ধরো আমরা 500 টাকা ব্যাংকে জমা আছে, ব্যাংকে জমা থাকলে কি করতে পারি, আমরা 500 টাকা উত্তোলন করতে পারবো না? 500 টাকা যদি উত্তোলন করতে পারি, 500 টাকা যদি উত্তোলন করতে পারি তাহলে তো আমাদের হিসাবের কোনো সমস্যা নাই। আর জমাতিরিক্ত জিনিসটা হচ্ছে 500 টাকা আমার আছে জমা, কিন্তু আমি 600 টাকা লোন নিয়ে নিলাম। এখানে এই যে 100 টাকা লোন নিলাম, সেটাই হচ্ছে জমার অতিরিক্ত টাকা আমরা লোন নিলাম। তাহলে জমাতিরিক্ত দেখে যে আমরা যে বেনিফিট পাইলাম ওটা হচ্ছে সুদ অথবা ইন্টারেস্ট, ওইটা লেখা থাকবে এন্ট্রিগুলোতে, লেখা থাকে হচ্ছে সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ব্যাংক জমার সুদ প্রাপ্তি। ওইটা লেখা থাকলে মনে করবো যে ওইটা আমার কাছে আসছে, যে ব্যাংকে জমা রাখছে ওইটা থেকে ইন্টারেস্টটা আমার দিছে। কিন্তু ব্যাংক জমাতিরিক্ত যদি লেখা থাকে সেক্ষেত্রে মনে করবা আমার যে টাকাটা আছে সেই টাকা থেকে অতিরিক্ত টাকা আমরা উত্তোলন করতেছি, এই অতিরিক্ত টাকাটাই হচ্ছে কি জমা অতিরিক্ত। তাহলে এটা কি আমার দায় না? আমার জমা আছে 500 টাকা, তাহলে উল্টা তো সে আমার কাছে 100 টাকা হচ্ছে পাওনাদার হয়ে গেল, আমি দায় না হয়ে গেছি। এটাই মূলত হচ্ছে কি জমাতিরিক্ত। আশা করি অতটুকু ক্লিয়ার। এরপর হচ্ছে আমি ম্যাথে যাচ্ছি। শুরুতে যে জিনিসটা বললাম চূড়ান্ত হিসাব শুরু করার আগে, সমন্বয়গুলো আমার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সমন্বয় ম্যাথ করার আগে সবসময় সমন্বয়ের কাজ আগে করবা। কি করবা? ম্যাথ করার আগে সবসময় সমন্বয়ের কাজগুলো আগে করবা। সমন্বয়গুলোকে তোমরা কি করবা, যতগুলো আছে একটার মধ্যে দুইটা থাকলে ওইগুলো কি করবা, আলাদা করে ফেলবা। এখন দেখো কোশ্চেন যদি থেকে থাকে, লেখা আছে 31/12/2022 তারিখে মজুদ পণ্যের বাজার মূল্য 18,000 টাকা এবং ক্রয় মূল্য 15,000 টাকা। এখন কোশ্চেন এটা হইতে পারে যে স্যার তাহলে আমরা হচ্ছে দুইটা কোনটা নিয়ে কাজ করব। কোশ্চেন হচ্ছে আমরা ছোটটা নিয়ে কাজ করব সবসময়। কি নিয়ে কাজ করব? সেটা বাজার মূল্য থাকুক ক্রয় মূল্য থাকুক, আমরা ছোট যে ফিগারটা থাকবে ওই ছোট সংখ্যাটা নিয়ে আমরা কাজ করব। কথা ক্লিয়ার? ছোট ফিগারটা নিয়ে আমরা কাজ করব। তাইলে আমরা কি করব, সমন্বয়গুলো নিজের মতো করে লিখে ফেলবো, অথবা অনেক ক্ষেত্রে সমন্বয়গুলোর পার্সেন্টেজ বাইর করতে হয়। তো পার্সেন্টেজ বাইর করার ক্ষেত্রে তোমরা কি করবো, আমরা কি করব, ক্যালকুলেটর দিয়ে ওই কোশ্চেনের সাথে ধরো হচ্ছে কোনো 10,000 টাকার 5% লেখা আছে, তাহলে 5% এটা আমি কি প্রতিবার ক্যালকুলেশনের সময় বাইর করব না করে আমরা ওইটার পাশে ছোট করে লিখে রেখে দেবো। কথা ক্লিয়ার? তাহলে আমি প্রথম এন্ট্রিটা লিখতেছি, তোমরা হচ্ছে কোশ্চেনের পাশে ওইটা লিখে রাখবা। তাহলে হচ্ছে কি করব বলছি, ছোটটা নিব। দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকলে আমরা ছোটটা নিব। আর 31 তারিখের যে টাকাটা থাকে পণ্যের, সেটা হচ্ছে কি সমাপনী মজুদ পণ্য। আর শুরুতে 1 তারিখে যে লেনদেন, অনেক সময় প্রারম্ভিক মজুদ না লিখে থাকে, মজুদ পণ্য দিয়ে 1/1 ওই বছরের সালটা দিয়ে দিবে, তখন সেটা ধরে নেবে হচ্ছে কি, সেটা ধরে নেব হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। আর এটা যেহেতু আমাদের শেষে, আমরা এটারে ধরে নিলাম সমাপনী মজুদ পণ্য। এখানে 18,000 এবং 15,000 দেওয়া আছে, আমরা কোনটা নেব, যেটা ছোটটা। তাইলে 15,000 একবারে লিখে ফেললে আমরা জাস্ট তখন হচ্ছে টিক দিব, কোনটা লিখছি কোনটা লিখি না ওটা আমরা হিসাব করব। 2 নাম্বার দেখো, মজুরি ও বেতন যথাক্রমে 500 টাকা। আমি কি করছি, কোনটা একবার ইউজ করতেছি দুইবার ইউজ করতেছি, এই জন্য আমরা হচ্ছে কি করব, আলাদা আলাদা করে এন্ট্রিগুলা 2-3 বার করে লিখবো। 2-3 বার বলতে যেটা একটা সময় দেবে, যেমন মজুরি এবং বেতন একটা এন্ট্রিতে দিছে, আমরা এটা দুইটা এন্ট্রিতে লিখবো। কি করব, মজুরি বেতন, আরেকটা আছে একটার মধ্যে ক্ষয়ের মধ্যে দেখো 12 দেওয়া আছে, 12। তাহলে হচ্ছে মজুরি বলছে বকেয়া,
বকেয়া জিনিসটা আর হচ্ছে অগ্রিম জিনিসটা এটা তো আমরা জানি। বকেয়া জিনিসটা হচ্ছে কি, আমার গত মাসে কথা হচ্ছে, আমি গত মাসে আমার টিউশনের ফি দিই নাই, তাহলে কি এটা আমার কাছে দায় না, এটা আমার তো আবার পে করতে হবে, এটা আমার দায়। আর অগ্রিম জিনিসটা হচ্ছে কি, আমি ধরো হচ্ছে আগামী মাসের ইন্টারনেট বিল ধরি, আমরা জানুয়ারি মাসে এখনো আসে না, জানুয়ারি মাসের ইন্টারনেট বিলও দিয়ে দিছি, তাহলে কি আমরা যেটা দিয়ে দিছি এটা সম্পত্তি না আমার, তাহলে এটা আমার দেওয়া লাগতেছে না, তাহলে ওইটা যোগ বিয়োগ হিসাব করার ক্ষেত্রে এই জিনিসটা আমরা করাবো, সব করাচ্ছি, আগে এগুলো শেষ করি। আচ্ছা, মাথার উপর দিয়ে যারা যাচ্ছে একটু প্রয়োজনে এখন থেকে একটু মনোযোগ দাও, এখনো ম্যাথ শুরু করি নাই, এখনো কোশ্চেন বুঝাচ্ছি, ম্যাথ শুরু করতেছি, ওটা একটু ইয়ে করো। আর না হলে শুরু থেকে আরেক জিনিস একটু ঠান্ডা মাথায়, প্রয়োজনে স্পিড দিয়ে হলো এটা মানে কয়েকবার দেখবা ঠান্ডা মাথায়। আচ্ছা, 5 নাম্বার কি, বিবি দেনাদারের উপর 5% অনাদায়ী দেনা সঞ্চিতি ধরতে হবে। আচ্ছা, নতুন আগে যদি অনাদায়ী দেনা থেকে থাকে, এটা একটা মনে রাখবা, অনাদায়ী দেনা যদি আগে থেকে থাকে তাইলে নতুন সমন্বয়ে যেটা দেওয়া থাকবে সেটা লিখবো আমরা হচ্ছে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। ঠিক আছে, তাহলে কি লিখবো, নতুন অনাদায়ী দেনা সঞ্চিত। আমি টাকাগুলো পরে বুঝাচ্ছি, অ্যামাউন্টগুলো বসাচ্ছি। 5%। আর হচ্ছে কি আসবাবপত্রের অবশ্যই, শুধু যাতে তোমরা সমস্যায় ফিল না করো এই জন্য এই জিনিসটা আমি লেখা লাগতেছে, কষ্ট করো, সমস্যা নেই, বুঝলেই হইলো, একটু মনোযোগ দাও। আচ্ছা, আমি কি বলছি, যেখানে পার্সেন্টেজগুলো আছে এগুলো আমরা হিসাব করে ফেলবো। আচ্ছা, মজুরি দেওয়া আছে 500 টাকা বকেয়া, বেতনও 500 টাকা, যথাক্রমে বলছে কত টাকা, ভাড়া বলছে 200 টাকা। এখন সঞ্চিতিটা বাইর করবো কিভাবে, দেখো বিবিধ দেনাদারের উপর 5% অনাদায়ী সঞ্চিতি। বিবিধ দেনাদার তোমরা যদি কোশ্চেনে দেখে থাকো 10,000 টাকা, এই যে এখানে লেখা আছে বিবিধ দেনাদার। বিবিধ দেনাদারের যদি 5% হয় তাইলে 10,000 টাকার 5% কত, 10,000 টাকার 5% কত, 500 টাকা। তাহলে আমরা এটা লিখে ফেললাম, ফিগার লিখলে কি হয় আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। আর আসবাবপত্রের অবশ্যই বলছে 10% ধরতে হবে, তাহলে আসবাবপত্র লেখা আছে কত, 14,500। 14,500 টাকার 10% হচ্ছে 1,450 টাকা। ক্যালকুলেশন দিয়ে তোমরা করে দেখতে পারো অথবা ডিরেক্ট এখানেও করতে পারো, 14,500 গুণ 10 ভাগ 100, এটা ক্যালকুলেশন করলে 14,50 পাবা। মানে পার্সেন্টেজ বাইর করা নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমাদের কোশ্চেন কি হয়ে গেছে, কোশ্চেন লেখা শেষ। এখন আমরা কি করব, আমাদের কোশ্চেন বোঝানো শেষ। কোশ্চেন বোঝানো শেষ হলে আমরা কি করব, প্রথম হিসাব আমরা কি লিখছিলাম, ক্রয় বিক্রয় হিসাব। ক্রয় বিক্রয় হিসাব আমি একটু শর্ট লিখতেছি, তোমরা পরীক্ষা হলে পুরোটা লিখবা। আর উপরে বলছি নামটা সবসময় লিখতে হবে, নামটা কি ছিল এখানে, মিস্টার শাফিন দেওয়া আছে, যাই দেওয়া আছে ওটা লিখতে হবে, মিস্টার শাফিনের ক্রয় বিক্রয় হিসাব কত তারিখে, সমস্ত বছরের জন্য 2022 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য, দুটুক লিখবা, বোর্ড ছোট তো সবগুলো আমি দেখাতে পারতেছি না। আচ্ছা, তাইলে আমাদের ঘর থাকবে কয়টা, টোটাল 4টা ঘর থাকবে। 4টা ঘরের এই পাশে কি থাকবে, ডেবিট, এই পাশে থাকবে ক্রেডিট। একটা জিনিস মনে রাখবা, এই পাশে সাধারণত কি হয়, ব্যয় বা খরচগুলা হিসাব হয়, আর এই পাশে কি হয়, আয়গুলা এন্ট্রি হয়। কারণ এ পাশে আমরা জানি কি ক্রয় বিক্রয় মানে কি, এক পাশে ক্রয় এক পাশে বিক্রয় যাবে, ঠিক আছে, কিন্তু এন্ট্রিগুলা চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের আয় ব্যয় ওটা আমরা বুঝবো। আমরা কি জানি, শুরু থেকে যাবে তা যখন করতেছি আমরা হিসাব করতেছি আমাদের টাকা আসতেছে না যাচ্ছে, ওটা দিয়ে আমরা এটা সবগুলো সলভ করে ফেলবো। এটা আবার লিখতে যাবা না পরীক্ষার হলে, আয় ব্যয় এটা লিখতেছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে দেখো ক্রয় বিক্রয় হিসাবে কি আসবে, ক্রয় বিক্রয় হিসাবে কি পণ্যগুলো আসবে না, আমাদের যে যতগুলো পণ্য ছিল ওই পণ্যগুলাই তো আমাদের আসবে। তাহলে বিক্রয়
বিক্রয়ের দিকে সাধারণত বিক্রয়গুলো যাবে গড়ে সাধারণত ক্রয় রিলেটেড প্লাস আনঅফিসিয়াল শব্দ একটা ইউজ করছি, যে ডেইলি মজুরি টজুরি যেগুলো আছে দৈনন্দিন অফিসিয়ালের বাইরে ওই খরচগুলো আসবে। ওকে, আর অফিসিয়াল যেগুলো যেমন বেতন মাসের শেষে হিসাব হয় ওগুলো যাবে লাভ লোকসান হিসাবে। আমি এন্ট্রি ধরে ধরে বোঝাচ্ছি। আরেকটা জিনিস, আরেকটা কথা বলতে ভুলে গেছি, একটা জিনিস করবা তোমরা যারা হক বইয়ের মধ্যে আসো 145 পেজ, আমি তোমরা দেখতে পাচ্ছ কিনা এরকম কিছু শখ আছে, এই যে স্টার দিয়ে দিয়ে হিসাবটা দেখাই দেওয়া আছে, ঠিক আছে, স্টার দিয়ে হিসাবগুলা দেখাই দেওয়া আছে। এই শখগুলা চেষ্টা করবা কয়েকবার করে পড়ার জন্য। এটা কি জন্য পড়বা, তাইলে লাভ লোকসান হিসাবে কি কি যাবে আর আমার ক্রয় বিক্রয় হিসেবে কি কি এন্ট্রি এ যাবৎকালে আসতে পারে সবগুলো তারা এখানে দেখাই দিছে। সবগুলো এন্ট্রি কি করছে তারা এখানে দেখাই দিছে। তো যেহেতু দেখাই দিয়েছে তাহলে এটা যদি আমার মাথায় থাকে তাহলে কোন এন্ট্রিটা আমাদের ক্রয় বিক্রয়ে যাবে, কোন এন্ট্রিটা লাভ লোকসানে যাবে আমরা কি করতে পারবো, এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারবো ইজিলি। সেমভাবে উদ্ধৃত করতে এখানে দেওয়া আছে, এগুলো জাস্ট হচ্ছে কয়েকবার পরে চোখ বুলিয়ে নিবে আর হচ্ছে অ্যাটলিস্ট চূড়ান্ত হিসেবে 4টা বা 5টা এক্সাম্পল দেখে দেখে হইলেও প্র্যাকটিস করবা, দেখে দেখে প্র্যাকটিস করবা। প্লাস কোন হিসাব কি কারণে লাভ লোকসানে না যায় ক্রয় বিক্রয়ে গেছে, ক্রয় বিক্রয়ে না যায় লাভ লোকসানে গেছে, বা তোমাদের উদ্বৃত্ত পত্রে গেছে, এই জিনিসটা তোমরা হচ্ছে কয়েকবার করলে এই জিনিসটা ফিল হয়ে যাবে, মানে সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আমাদের এখানে যে এন্ট্রিগুলো আসছে প্লাস এটা সলভ করার পরে যে এন্ট্রিগুলো সমস্যা হয় আমি এই জিনিসটা দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি করব, ক্রয় বিক্রয় দিয়ে শুরু করব। আচ্ছা, ক্রয় বিক্রয় শুরু করার আগে একটা জিনিস খেয়াল করো, এই যে পণ্য রিলেটেড কথা আমরা জানি কি, আমরা ব্যবসা যদি পণ্য নিয়ে ব্যবসা করি তাহলে কি ক্রয় করছি আমরা, কি প্রোডাক্ট ক্রয় করছি, প্রোডাক্ট বিক্রয় করছি, প্রোডাক্ট ক্রয় আর বিক্রয়ের গুলোই তো আমার এখানে আসবে, প্লাস প্রোডাক্ট কিনতে আর যাইতে আনতে যতটুকু খরচ হয়েছে ডেইলি লেবার টেবার সবগুলো মিলাই হচ্ছে কি আমাদের এই ক্রয় বিক্রয় ঘরের মধ্যে আসবে। তাইলে এখানে একটা জিনিস দেখো, প্রারম্ভিক মজুত পণ্য আমরা ব্যবসা শুরুর সময় বা 1-2 তারিখে আমরা যেটাই করছি, কত তারিখ তো দেওয়া নাই, ব্যবসা শুরুর সময় প্রারম্ভিক মজুত মানে শুরুর দিকে আমার পণ্য ছিল, আগের মাসের হইতে পারে আগের বছরে হইতে পারে, শুরু করছি আমরা কত 10,000 টাকার পণ্য নিয়ে। তাইলে একটা জিনিস মনে রাখবা, প্রারম্ভিক মজুত পণ্য সবসময় আমার কি ক্রয়ের এই পাশে চলে আসবে, আমরা এটা কল্পনা করবো এই পাশে ক্রয় এই পাশে বিক্রয়, ঠিক আছে। আর বিক্রয় করলে আয় হয়, ক্রয় করলে কি সমপরিমাণ টাকা চলে যায় ব্যয়, ওইভাবেও তোমরা চিন্তা করতে পারো। তাহলে পণ্যটা আমাদের কত, প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, 10,000 টাকা। আরেকটা জিনিস, সমাপনী মজুত কখন থাকে, শেষে আমরা যখন একবারে শেষে যখন হিসাব ক্লোজ করে ফেলছি তখন আমাদের কিছু পণ্য রয়ে গেছে, ওই পণ্যগুলো বিক্রয় করলে আমরা কি টাকাটা পাবো না, বিক্রয় করলে তো সমপরিমাণ টাকা পাবো। আমরা তো মূলত এই যে আমরা অ্যাকাউন্টিং এ যত হিসাব করি এইখানে পণ্য যতগুলো কেনা হয় কোনোটাই ব্যক্তিগত প্রয়োজনের না, আমার পণ্যটা পরে থাকলে কিন্তু আমার উল্টা লস। তো এটা আমরা কি করব, সমাপনী মজুত পণ্য এটা আমাদের কয়ে যাবে আয়, কারণ এই পণ্যগুলো বিক্রি করলে আয় হবে। তোমরা ম্যাক্সিমামে বইতে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে লেখা আছে, মানে একবারে শেষে লেখা আছে সমাপনী মজুত পণ্য, কোনো দরকার নাই তোমরা শুরুতে লিখবা, যোগ করলে যেহেতু যোগ বিয়োগ করলে সেম আসতেছে। আমরা কি করব, প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদটা এই পাশে আমরা প্রথমে একবারে লিখে ফেলবো, সমাপনী মজুদ পণ্য কত টাকা, ও সরি কোশ্চেন এখানে দেওয়া আছে, সমাপনী মজুদ 15,000 টাকা, 15,000 টাকা। এখন কি বলছিলাম, এখন একটু খেয়াল করো, বলছিলাম যে জিনিসটা আমার ইউজ করা হয়ে যাচ্ছে সেই জিনিসটা আমরা কেটে দিব, কারণ আমরা জানি রাওমেলের হিসাবগুলো একবার ইউজ হবে, সমন্বয়ের হিসাবগুলো 2বার ইউজ হবে। তাহলে দেখো সমাপনী মজুদ আমরা ইউজ করছি না, আমি একটা দাগ কেটে ফেললাম, এখানে প্রারম্ভিক মজুদ আমরা একবার ইউজ করে ফেলছি, এটা আমি কেটে দিলাম, পেন্সিল দিয়ে তোমরা কাটলে তাহলে সুবিধা হবে, কোনটা বাদ রয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো আমরা জানি কি কয়গুলো আসবে, আর যদি কয় ফেরত থাকে তাহলে ফেরতটা আসবে। ওই যে স্টার দিয়ে যে শকটা দেখতে বলছি, শকটা চাইলে তোমরা সামনে রাখতে পারো, কয় টাকা থেকে কয় ফেরতটা আমরা বিয়োগ হবে, ঠিক আছে। অনেক বইয়ে এখানেও দেওয়া আছে, অনেক বইয়ে কি হয় এখানে 2টা টাকার কলাম লিখে, টাকার কলাম 2টার দরকার নাই, যেগুলাতে তোমার এরকম 2বার যোগ বিয়োগ করা লাগবে সেটা হচ্ছে এই ঘরের মধ্যে যোগ বিয়োগটা করে ফেলবা, ঠিক আছে। এই ঘরের মধ্যে যোগ বিয়োগটা আমরা করে ফেলি, মেন ফাইনাল আউটপুটটা এই পাশে আমরা লিখব, ঠিক আছে।
তাহলে কি বলছি, ক্রয় আর ক্রয় ফেরত। দেখো আচ্ছা, এখানে আরেকটা জিনিস এন্ট্রিগুলো একটু ক্লিয়ার করে দিই। মনে হচ্ছে দেখতে পাচ্ছ, উত্তোলন। উত্তোলন কি আমার? উত্তোলন হচ্ছে দায়। আসবাবপত্র সম্পদ, দালান কোঠা সম্পদ, বিনিয়োগ সম্পদ। তার মানে কি ক্রয় বিক্রয় আসবে না। পিবি দেনাদার, দেনাদার থেকে কি দেনাদার যাবে হচ্ছে আমার এর পরে লাভ লোকসানে। এটা হচ্ছে ক্রয়ের সাথে রিলেটেড না, অনঅফিসিয়াল না। তারপরে ক্রয়টা লিখবো, ক্রয় কত? 35,000। আচ্ছা, বিক্রয় ফেরত কি আসবে? বিক্রয় ফেরত কি এই পাশে আসবে? এ পাশে যেহেতু ক্রয়ের হিসাবে, এই পাশে চলে যাবে বিক্রয় ফেরত গুলা। আচ্ছা, আমি সিরিয়াল বাই সিরিয়ালে যাচ্ছি, পরে বিক্রয় বসাবো। আচ্ছা, বিক্রয় ফেরত চলে যাবে কোথায়? এ পাশে যাবে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ঠিক আছে, মাইনাস বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতটা ওই পাশে বসাবো, বিক্রয়টা বসাচ্ছি। মানে আমি যেহেতু জানি বিক্রয় এই পাশেই যাবে 40, 1, 2, 3, আর ফেরত যাবে কত? 2,000 টাকা। আস্তে আস্তে আগাচ্ছি, এন্ট্রিগুলো কাটতেছি কেন এটাও তোমরা বুঝতে পারো। আচ্ছা দেখো, বলছি কি আনঅফিসিয়াল মজুরি। আনঅফিসিয়াল কি? মজুরি। মজুরি কি আনঅফিসিয়াল না? মজুরি কি আমরা ডেইলি বেসিসে হিসাব করি না? ডেইলি বেসিসে যদি হিসাব করি, তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে এই মজুরি মানে হচ্ছে আমরা ক্রয় করার সময়, ডেবিট পাশে আসছে তো, এটা আমাদের খরচ ব্যয়, ডেবিট পাশে ঘর আছে, ওইখান থেকেও বুঝতে পারবা। তাহলে মজুরি 3,000 টাকা, এটা আমরা ক্রয়ের সাথে যাবে। একটা জিনিস মনে রাখো, মজুরির সাথে দেখো এখানে আরেকটা এন্ট্রি দেওয়া আছে, বকেয়া 500 টাকা। আচ্ছা, বকেয়া কি যোগ হবে না বিয়োগ হবে বলো তো? বকেয়া কি যোগ হবে না বিয়োগ হবে? কারণ কি বলছিলাম, বকেয়া জিনিসটা আমার কিন্তু পরিশোধ করতে হবে। এটা রয়ে গেছে, আমার কিন্তু দায়, এখনো আমার কিন্তু পরিশোধ করতে হবে। এটা কিন্তু আমার ব্যয়। তাহলে যেহেতু আমার এটা পরিশোধ করতে হবে, তাহলে কি হবে, আমার মজুরি ধরা হচ্ছে আজকের দিনের দেওয়ার কথা হচ্ছে কত? 3,000 টাকা। আজকের দিনের জন্য মজুরি 3,000 টাকা দেওয়ার কথা, কিন্তু ধরো আগে একজনের দিয়ে কাজ করাই নিয়েছিলাম 500 টাকা, সে এখনো পাবে। তাহলে টোটাল আমার খরচ বা ব্যয় কত? ওই 3,000-এর থেকে আমার এই 500 টাকা হবে না? ওই 500 টাকা হবে। তাহলে এখানে 35,000 টাকা, সরি এখানে হিসাবটা ক্লোজ করি নাই, বিক্রয় ফেরতটা, এই যে ক্রয় ফেরত এখানে কত? 4,000 টাকা। এখানে 35 থেকে 4,000 টাকা গেলে কত? 31,000 টাকা। আর মজুরি এখানে যোগ করব, মজুরি যোগ করলে কত? 3,500 টাকা। আচ্ছা, আরেকটা কি বললাম, মজুরি যেহেতু একবার ইউজ করে ফেলছি, মজুরি একটা দাগ দিয়ে রাখছি। তারপর দেখো বেতন। বেতন কি আসবে? বলছি বেতন অফিসিয়াল হিসাব সহজে মনে রাখার জন্য অফিসিয়ালগুলো যাবে লাভ লোকসান হিসাবে, ঠিক আছে? অফিসিয়াল হিসাব যাবে লাভ লোকসান হিসাবে। তো বেতনটা আমরা হচ্ছে যেহেতু লাভ লোকসান হিসাবে যাবে, আমরা করব না। ক্রয় পরিবহন 1,500 টাকা। তাহলে ক্রয়ের সাথে ক্রয় পরিবহনের সম্পর্ক, ক্রয় পরিবহন কত? 1,500 টাকা। 1,500 টাকা। আর বিক্রয় পরিবহন, একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবা, বিক্রয় পরিবহন ক্রয় বিক্রয় হিসাবে আসে না। বিক্রয় পরিবহন ক্রয় বিক্রয় হিসাবে আসে না, কারণ বিক্রয় করার পর অনেক সময় কি হয়, আমরা বিক্রি করে দিই, অর্ডারগুলো নিয়ে রেখে দিই, আমাদের হিসাব ক্লোজ করে ফেলি। কিন্তু বিক্রয় পণ্যটা হচ্ছে আমি ধরো হচ্ছে আর 1 বছর 2 বছর বা 1 মাস 2 মাস পরে এটা পণ্যটা ফাটাইতে পারি। বিক্রয়ের পর পণ্যটা যখন আমি হচ্ছে 1 মাস 2 মাস পরে হিসাব করব, এই জন্য আমরা কি করি, আমাদের হচ্ছে এই হিসাবের মধ্যে বিক্রয় পরিবহনটা আসে না, অথবা পরবর্তী বছরেও আমরা পণ্যটা পরিবহন করতে পারি। এই জন্য বিক্রয় পরিবহন এই হিসাবে আসবে না। এই এন্ট্রিটা খুব সুন্দর করে মনে রাখবা, ক্রয় পরিবহন আসে, বিক্রয় পরিবহন আসে না। তাহলে এটা লিখলাম না ভাড়া। আচ্ছা, ভাড়াটা কখন দিই? এই ভাড়াটা বলতে বোঝাচ্ছে অফিস ভাড়া বা ভাড়া। এখানে যেহেতু লেখা আছে বেতন ভাড়া, এগুলো হচ্ছে আমরা কি অফিসিয়াল হিসেবে ধরে লাভ লোকসানে যাব, ঠিক আছে? লাভ লোকসানে যাব। আচ্ছা, আরেকটা কি বিজ্ঞাপন। বিজ্ঞাপন কি আমাদের অফিসের কাজ নাকি ক্রয় বিক্রয়ের সাথে রিলেটেড? আপাতত দৃষ্টিতে হয়তো বলতে পারো স্যার আমরা তো বিজ্ঞাপন করছি দেখে আমাদের ক্রয় বিক্রয় বাড়ছে, ঠিক আছে, কিন্তু আমরা ক্রয় বিক্রয় বাড়ছে এটা এক জিনিস, আর ক্রয় বিক্রয় হওয়া না হওয়া আরেক জিনিস। এজন্য ক্রয় বিক্রয় হিসাবে আসবে না। ভাড়া চলে যাবে কি আমাদের খরচ লাভ লোকসানে চলে যাবে, বিজ্ঞাপনও চলে যাবে। সেম ভাবে অনাদায়ী দেনা। অনাদায়ী দেনা ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্ক, রানিং ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্ক না, কি না, রানিং ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত না। হাতে নগদ
এটা হচ্ছে সম্পদ, সম্পত্তির ঘরে যাবে, এগুলা অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা সঞ্চিত, এগুলা কোথায় যাবে? এগুলো হচ্ছে লাভ লোকসান হিসেবে যাবে। এই পাশে যদি আসি, মূলধন আসবে না, মূলধনের ঘরে যাবে, উদ্ধৃত পক্ষে পাওনাদার হচ্ছে সম্পদ, ঋণ, ঋণও আমার ইয়াতে যাবে, দায়ের ঘরে যাবে, উদ্বৃত্ত পক্ষে ব্যাংক জমাতিরিক্ত দায় বললাম, ওটাও ওইখানে চলে যাবে। সুদ প্রাপ্তি, এটা হচ্ছে আয়, লাভ লোকসান হিসেবে যাবে। আমার এন্ট্রিগুলো দেখে যদি আমি চিহ্নিত করতে পারি তাহলে আমাদের হিসাব ক্লোজ। দেখো এখানে আর কিছু আসার সম্ভাবনা আছে? এখানে আর কোনো কিছু সম্ভাবনা নাই। এটা অবশ্যই ভাড়া, অগ্রিম, ওটাও লাভ লোকসানে যাবে, বেতন লাভ লোকসানে যাবে। তাহলে আপাতত আমাদের হিসাবটা ক্লোজ হয়ে যাবে, হিসাবটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা মূলত কোশ্চেন এরকম আসতে পারে, ক্রয় বিক্রয় হিসাব থেকে আমরা কি পাই, এমসিকিউ আসে কিনা আমি জানি না, এখন আগে তো আসতো। তো এটা থেকে আমরা মূলত পাই হচ্ছে লাভ, মোট লাভ এবং মোট ক্ষতিটা পাই। মোট লাভ যদি আমরা বিক্রয় থেকে ক্রয়টা, মানে বিক্রয় মূল্য যদি বেশি থাকে, ক্রয় মূল্য কম থাকে, তাহলে হচ্ছে আমরা এখানে লাভটা পাবো। তাহলে এখানে আমরা কত পাবো? এটা ক্লোজ করি নাই, 38,000 আর 15,000, তাহলে কত হাজার? 40, 50, 53,000 টাকা। এটা হিসাবটা হয়েছে কিনা দেখো তো, 30, 40, 50, 53, 53,000 টাকা। আর এই পাঁচটা যদি ক্লোজ করি, আমরা কি করব? 53,000 টাকা দেখছি, আর এখানে আমরা হিসাব করে দেখবো, এটা লেখার আগে আমরা হিসাব করে দেখবো যে এখানে 53,000 বা কম বেশি হচ্ছে কিনা লাভ ক্ষতি নির্ণয় করার জন্য। তাহলে 10,000, 30,000, 40,000, 40, 50, 55, মানে 55 হচ্ছে না, 30, 40 আর এখানে 3-4,000 টাকা, তাহলে 53,000 হচ্ছে না। তার মানে আমরা হচ্ছে কি করবো? আমরা বুঝতে পারতেছি যে আমাদের লাভ হয়েছে। এখন কত টাকা লাভ হয়েছে এটা দিয়ে আমরা 53,000 টাকা, যেহেতু এই পাশে হয়েছে, এই পাশে এটা আমরা মিলাবো। তাহলে হচ্ছে আমরা কি লিখবো? মোট লাভ। মোট লাভ, তাহলে বাকি থাকতেছে কত? 46, 4, 5, 6, 7,000 টাকা। এই লাভ লোকসানটা, এটা হচ্ছে লাভ লোকসান হিসাবে যাবে, ঠিক আছে? আমি লিখতেছি না, লাভ লোকসান হিসাবে যাবে। তাহলে মোট লাভ উত্তরে যদি আমরা কিন্তু করার পরেও আমাদের উত্তরটা কিন্তু লিখতে হবে ফাইনালি কিন্তু তোমার লিখতে হবে আমার মোট লাভ এত, নিট লাভ এত, ঠিক আছে? ওইটা ফাইনালি দেখাইতে হবে। তাহলে উত্তর একটা পাইছি আমরা কত? 7,000 টাকা। এ দুটো ক্লিয়ার কিনা? একটু জানাও। আচ্ছা, আমি মুছতেছি, যদি কারো দেখার বাকি থাকে তাহলে ভিডিও পরে থেকে দেখে নিবা। আশা করি অতটুকু কোনো সমস্যা নাই। ওকে, তারপরে হিসাব আমাদের কি? লাভ লোকসান হিসাব। এখানে হচ্ছে এটা লিখবা 31 তারিখে সমাপ্ত বছরের জন্য, অতটুকু লিখবা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? রানিং নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে সেম ভাবে এ পাশ হচ্ছে কি? ক্রেডিট, এ পাশ হচ্ছে ডেবিট। এ পাশ ক্রেডিট, এবার ডেবিট হিসাব করে, এটা তো এগুলা তো লিখতে হয় না, বিবরণ টাকা, ঠিক আছে? তাইলে এখানেও লাভ লোকসানের ক্ষেত্রে এই পাশ হচ্ছে আমরা কি করব? এই পাশ হচ্ছে আমরা আয়গুলা হিসাব করব, এই পাশে হচ্ছে আমরা ব্যয়গুলা হিসাব করব, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কোন জিনিসটা বাদ রাখছি, ওই বাদগুলা নিয়ে আমরা কাজ করব, যেগুলো কিন্তু ইউজ করে ফেলছি, এগুলা ইউজ করে ফেলছি। এখন দেখো আমাদের কি কি হিসাব করতে হবে, কোনটা আমাদের বাকি আছে, বাকিগুলাই আমরা এখানে যাবে, আর সমন্বয়ের গুলা একবার করে, যেহেতু এই দুইটা হয়ে গেছে, এই দুইটা আর ইউজ হবে না, এখান থেকে যে কোনো একটা যাবে। কি কি যাবে ওটা বলো? আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম। আমরা ওই কি বলে, আমাদের আগের হিসাব থেকে আমরা নিট লাভ পাইছি। কি পাইছি? সরি, নিট না, মোট লাভ। আমরা বললাম এই পাশ আয়, এই পাশ ব্যয়, এই জন্য মোট লাভটা কি করবো? আমরা এই পাশে প্লাস করব, বা এই পাশে দেখাই দিব। মোট লাভ কত? আমরা 7,000 টাকা পাইছিলাম, 7,000 টাকা পাইছিলাম, ঠিক আছে? 7,000 টাকা পাইছিলাম।
ঠিক আছে, এবার আমরা হিসাব করে দেখি আমাদের আর কোন পাশে কি কি যাইতে পারে। কি কি যাইতে পারে এটা তো বললাম, প্রথমে 2-3টা এগুলা চলে যাবে কোথায়? এগুলো চলে যাবে হচ্ছে তোমার উদ্বৃত্ত পত্রে, কারণ এখানে হচ্ছে সম্পদের আমাদের ইয়াগুলা দেওয়া আছে, সম্পদ প্লাস কি আছে, দায়গুলা দেওয়া আছে, মূলধনগুলা দেওয়া আছে। তাহলে এখানে দেখো কাটার পরে সব জায়গায় আসে কোথায়? বেতনটা আসে। কি আসে? বেতনটা আসে। তাহলে আমরা বেতনটা ক্লোজ করলাম 2800। বেতন কত? ও 2800 টাকা, ভুল লিখছি নাকি? 2800, হ্যাঁ বেতন 2800 টাকা। ঠিক আছে, এখন দেখো বেতনের সাথে এখানে একটা বকেয়া আছে না? তাহলে বকেয়া কি হবে, যোগ না বিয়োগ হবে বলো তো? বকেয়া কি আমার দিতে হবে না? বকেয়া জিনিস আবার দিতে হবে না? এটা যদি আমার পরে পেই করতে হয় তাহলে তো এটা আমার দিতে হবে, কারণ আমার খরচটা বেড়ে গেছে না। তাহলে বকেয়া বেতন কত? 500 টাকা। তাহলে 28×5 কত? 33। তাহলে দেখো বকেয়া বেতন ইউজ হয়েছে, আমি এটা একবার কাটলাম। তারপরে দেখো বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন আমার বলছি কি খরচ, এটা লাভ লোকসানে আসবে। কি আসবে? আসবে। তাহলে আমরা বিক্রয় পরিবহন 500 টাকা এটা করি অ্যাড। বিক্রয় পরিবহন 500 টাকা, ওকে। তারপর হচ্ছে কি ভাড়া। দেখো ভাড়া, কারণ ভাড়া আমার অফিসিয়ালের ভাড়া। ভাড়া কত? 1100 টাকা। ভাড়া 1100 টাকার সাথে এখানে আরেকটা জিনিস দেখো, অগ্রিম। অগ্রিম যেহেতু আমি পে করে ফেলছি। আচ্ছা 7000 টাকার হিসাবটা বুঝো না তুমি, সম্ভবত একটু লেটে জয়েন করছো। এটা হচ্ছে আমরা আয় কি বলে ক্রয় বিক্রয় হিসাব থেকে এটা আনছি। ক্রয় বিক্রয় থেকে মোট লাভটা যেটা বাইর হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে আনছি। এটা হচ্ছে এখানে আমি কোশ্চেনে ব্র্যাকেটে লিখে দিই নাই যে এটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব থেকে আনছি, ওটা ব্র্যাকেটে লিখে নিবে বা কোশ্চেনটা দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা ভাড়া, ভাড়ার সাথে আমার কি সম্পর্ক? অগ্রিম। অগ্রিম 200 টাকা, এটা আমরা ইউজ করতেছি, এটা কাটলাম। তাহলে এখন দেখো অগ্রিমটা কি হবে আমার? অগ্রিমটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে? অগ্রিম যেহেতু দিয়ে দিছি, ওটা তো আমার মেইন টাকা থেকে 1000 টাকা থেকে আমি একজনে পাইতো ভাড়া, ধরো 1000 টাকা 1100 টাকা পাইতো, আমি তার আগে 200 টাকা দিয়ে দিছিলাম, তাহলে এটা মাইনাস হবে না? তাহলে কত? 900 টাকা। 900 টাকা। এখন দেখো এই পাশে আর কি আছে? বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা কি? আমি বললাম আমার খরচ, খরচ এখানে আসবে। বিজ্ঞাপন কত? বিজ্ঞাপন হচ্ছে 400 টাকা। 400 টাকা। বিজ্ঞাপনটা আমি ক্লোজ করলাম। বিজ্ঞাপনটা কি করলাম? ক্লোজ করলাম। এখন অনাদায়ী দেয় না। কি হয়েছে? অনাদায়ী দেয় না। দেয় না কি করতে হবে? আমার কোনো একজন দেনাদার থেকে সে মানে আমি পাবো, কিন্তু নতুন করে বলতেছে যে আপনি 500 টাকা আর পাবেন না, মানে আমরা ধরে নিলাম অনাদায়ী দেনা নতুন করে পাবো না। তাহলে কি হয়ে যাবে? আগের অনাদায়ী দেনা হচ্ছে 200 টাকা, এখনকার অনাদায়ী দেনা হচ্ছে কত? 500 টাকা। এটা আমার খরচ না, এটা তো আমি পাবো না, কারণ এই টাকার জন্য আমার হচ্ছে খরচের খাতে আমার এক্সট্রা সঞ্চিতি রাখতে হয়েছে। এই জন্য কি হয়ে যাবে? এই দুইটা আমার খরচের খাতে চলে আসবে। অনাদায়ী দেনা যোগ নতুন অনাদায়ী দেনা, যেটা সমন্বয় থেকে আনছি। নতুন অনাদায়ী দেনা কত টাকা? 200 টাকা। আরেকটা কত? এই যে এখান থেকে আসছে কত? 500 টাকা, ঠিক আছে। মাঝখানে ডিস্টার্ব করলে সমস্যা হবে না।